আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, শোনা যাচ্ছে স্যার? আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা কষ্ট করে ক্লাসে উপস্থিত হচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি স্যার কষ্ট করে ক্লাস নিয়েছেন, এটা তো স্যার কত বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন সেটা তো চিন্তা করি আমি স্যার। না না না, কি যে বলেন। আহ, আসলে আহ, স্যার সংখ্যা স্যার, আপনি সংখ্যা শুরুতে একটা প্রশ্ন করিনি স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার, সেই গত ক্লাসে একটা বললেন যে সব থেকে বড় তারকা যেটা, সেটা হচ্ছে সূর্যের চেয়ে 1700 গুণ বড়। হ্যাঁ, কিন্তু এর আগে কোন এক সময়তে সূর্যের থেকে 33 কোটি গুণ বড় নাকি এমন যেন একটা অনেক বড় সংখ্যা একবার বলেছিলেন স্যার, যে তারকা আসমানে আছে। ওই গ্রাফের মধ্যেই আছে। সে তুলনায় 1700 গুণটা অনেক ছোট মনে হলো আর কি। না, এটা হচ্ছে কি, ওই যে 33 লক্ষ যেটা আছে ওই গ্রাফের মধ্যে লাস্টের দিকে দেখেন যে এতগুলো সূর্য ওই জায়গায় ধরানো যাবে। সূর্যের সূর্যের সমান 33 লক্ষ ওই যে আচ্ছা। ইউআই স্কুটি, এটা এরিয়ার মধ্যে ঢোকানো যাবে। আমি বুঝাতে পারলাম পয়েন্টটা? ও, এটা আচ্ছা 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 আচ্ছা। লাস্টের দিকে আছে এবার ধোয়াটা। ক্লিয়ার হয়েছে স্যার। মানে ওর এরিয়াটা হ্যাঁ, যত বড়, সেখানে 33 লক্ষ সূর্যের মতো তারকাকে আটানো সম্ভব আর আটানো কি। সম্ভব, কন্টেইন, ইট ক্যান কন্টেইন। এবার ক্লিয়ার হয়েছে। এবং এটা কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই এত বড় তারা। যাক, আমার খুব ভালো লাগছে যে আপনারা এগুলো নিয়ে চিন্তা করছেন, আলহামদুলিল্লাহ। এটাই ইম্পর্টেন্ট আসলে। আহ, এগুলো আমরা যত বেশি চিন্তা করব আমাদের ইমান তত স্ট্রং হবে, মজবুত হবে। এবং আমি আমি খুবই আশাবাদী যে এইভাবে চিন্তা করলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। এটা আমার মনের ভিতরে খুব আশা জাগে আর কি। যাক, আলহামদুলিল্লাহ। আর কারো কোনো পয়েন্ট আছে? আমার পরের দিকে যে সময় শর্ট পড়ে যায় এই জন্য একটু। না স্যার, সকালে আজকে দাস দাস ছিল শরীর ভিতরে। হ্যাঁ, সরি, মনির ভাই কিছু বললেন, ওই একটা পয়েন্ট। সকালে স্যার সুরা ইনফিতরে দাস দিচ্ছিলাম এক জায়গায়, তো তারকারা খসে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, ও যে সকালে সুরা ইনফিতরে দাস দিচ্ছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে তারকারা খসে পড়বে, তাই তারকার কথা বলতে যে তারকারের সংখ্যা বিষয়গুলা একটু বললাম, তখনই মাথা থেকে ঢুকলো যে বিষয়টা। স্যার বললো এখানে 1700 গুণ, আর এর আগে তো একটা সংখ্যা বলেছিল। Correct. এই এখনকার ক্লিয়ার হলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এবং ওই যে কিয়ামতের আজকে এই আগামী এই 3টা ক্লাস কিন্তু সায়েন্সের অনেক কিছু আসবে, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু মানে নিজের উদ্যোগেও একটু পড়াশোনা করতে হবে। তাহলে জিনিসগুলো বোঝা যাবে, তখন আরো বেশি মজা পাওয়া যাবে আর কি। তো আর একটা পয়েন্ট একটু বলে নেই শুরুতেই, সেটা হচ্ছে যে আগামী মঙ্গলবার যে ক্লাসটা আছে, আমার একটু পার্সোনাল কমিটমেন্ট আছে। মঙ্গলবারের ক্লাসটা যদি বুধবারে নেই তাহলে কি অসুবিধা হবে আপনাদের? না স্যার, কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা। এটা আমি পরে একটা মেসেজ দিয়ে দিব। ইনশাল্লাহ আমরা আগামী মঙ্গলবারের ক্লাসটা বুধবারে করব। তাইলে ওইটা হবে 24 নম্বর ক্লাস। আর ইনশাল্লাহ নেক্সট শুক্রবারে 25 নম্বর ক্লাস করে আমরা আমাদের এই কোর্সের সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ। তো তাহলে আমরা ফর্মালি শুরু করি, সবাই যদি আমরা রেডি থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. اما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আজকে এই নেক্সট 1 ঘন্টা বা এরকম সময় আমরা নিচের জিনিসগুলো জানার চেষ্টা করব। প্রথম যেটা জানার চেষ্টা করব যে আমাদের আসলে বিজ্ঞান জানাটা কেন প্রয়োজন। হ্যাঁ, টু বিকাম আলেম। আসলে আমরা যে বলি আলেম মানে হলো জ্ঞানী, তাই না? এটা আমাদের অনেক সময় বলা হয় অমুক আলেম তমুক আলেম। এটা আলেম কথাটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে। তো সেখানে সায়েন্স কতটুকু জানা প্রয়োজন যদি আলেম হতে হয়, এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো সায়েন্সের আলোকে এবং কোরআনের আলোকে। তারপরে আমরা এই পুরো ইউনিভার্সের, আমি এর আগে শুধুমাত্র স্তরগুলো বলে গিয়েছি,
বাট এই ভিতরে কি জিনিসগুলো আছে একটু বিস্তারিত ভাবে বোঝার চেষ্টা করবেন। তারপর কোরআন এবং বিগ ব্যাং নিয়ে কিছু কথাবার্তা বলবো, এবং বিগ ব্যাং এবং সিএমবি, কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, এটা কি ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা বোঝার চেষ্টা করব। তারপর বিগ ব্যাং এর পরে যে পুরো মহাবিশ্বের যে সম্প্রসারণ হলো, হ্যাঁ সেটা কিভাবে হলো সেটা একটু বোঝার চেষ্টা করব। এবং আমরা বিগ ব্যাং এবং ইনফ্লেশন, এই যে পুরো ফুলে যাওয়া, এবং যে আমাদের যে বেসিক এলিমেন্ট আছে, যে যে জিনিসগুলো দিয়ে পুরো বিশ্ব তৈরি, মহাবিশ্ব তৈরি, হ্যাঁ বেসিক এলিমেন্ট গুলো, সেগুলো আসলে এই বিগ ব্যাং থেকে কিভাবে তৈরি হয়েছে। তো এই আজকে কথার মধ্যে বেশ কিছু সাইন্টিফিক জিনিস আসবে, আমি আশা করবো আপনারা সবাই একটু মনোযোগ দিবেন, তাইলে ইনশাল্লাহ বোঝা যাবে। তো আমি এই ক্লাসে যাওয়ার আগে আমি একটু সূরা আবাসা আহ, আয়াত নাম্বার 24 থেকে 32 পর্যন্ত একটু আমি তেলাওয়াত করতে চাই। এখানে একটা সুন্দর জিনিস আমার খুব ভালো লাগে, এটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنابا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। এখানে যে বলা হয়েছে যে ফল ইয়ানজুরিল ইনসানু, মানুষ কি খেয়াল করবে না, ইয়ানজুর মানে খেয়াল করা, লক্ষ্য করা, ইলা তোয়াবিহি, তোয়াব মানে খাবার, তার খাবারের দিকে। আমরা তো খাওয়া দাওয়া করি, ফলমূল শাকসবজি ভাত পোলাও কোরমা খাচ্ছি, কিন্তু আমরা কি কখনো খেয়াল করেছি যে এগুলো আসলে কিভাবে আমাদের সামনে উপস্থাপিত হলো। তো আল্লাহ যখন বলেন যে মানুষ কি খেয়াল করবে না, তার মানে কিন্তু এটা আমাদের জন্য আদেশ হয়ে যায় যে মানুষের খেয়াল করা উচিত। তাহলে আমি যখন বসে ভাত খাচ্ছি, আমি কি জানি যে এই চাউলটা কিভাবে আসলো, এই যে আমি আপেলটা খাচ্ছি আপেলটা কিভাবে আসলো। তো তারপরে সব এটা বলা হচ্ছে সিকুয়েন্সিয়ালি, এই যে আয়াতগুলো একটা পর একটা যেভাবে আল্লাহ করছেন এবং যেভাবে আমাদের সামনে এসে সিকুয়েন্সটা বলা হয়েছে। আন্না সাবাবনাল মা আসাব্বা, নিশ্চয়ই আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করেছি, ওয়াটার সাইকেলটা আপনাদের বলেছি। তাইলে প্রথমে উপর থেকে পানিটা বর্ষণ করা হলো, তারপর কি হলো, সুম্মা শাকাকনাল আড্ডা, অতঃপর শাকাকনা মানে ভেঙে দেওয়া, বিদীর্ণ হয়ে যাওয়া। তাহলে এই স্থলভাগটা বিদীর্ণ হওয়ার সে ক্যাপাবিলিটি আছে, পানিটা ভিতরে ঢুকে গেল, হ্যাঁ। সাক্কা, বিদীর্ণ হওয়া। আর আর জমিটা বিদীর্ণ হয়ে গেল, পানি ভিতরে ঢুকে গেল। তারপর কি হলো, আমরা সাবাব ফাআমবাতনা ফিহা হাব্বা, তারপরে এখান থেকে শস্য উৎপাদন, আমরা বীজ বপন করলাম, শস্য উৎপাদন হলো। ওয়া ইনাবা ওয়া কাদবা, আঙ্গুর এবং ইনাবা হলো আঙ্গুর, আর কাদবা হচ্ছে শাকসবজি। তো আঙ্গুর এবং শাকসবজি হলো। ওয়া জাইতুনা ওয়া নাখলা, জাইতুন এবং খেজুর হলো, হ্যাঁ। প্রথমে হলো জরুরি জিনিসপত্র, তারপর হালকা জিনিসপত্র, হ্যাঁ। ও হাদাইকা ওয়া গুলবা, হাদাইকা মানে হলো বাগিচা এবং বৃক্ষ। ও ফাকিয়াতু ওয়া আব্বা, তারপর ফলমূল এবং তৃণগুল্ম, হ্যাঁ। মাতা আল্লাকুম ওয়ালি আনাকুম, মাতা আল্লাকুম তোমাদের জন্য, এবং ওয়ালি জন্য, লি মানে জন্য, আনাম মানে হলো চতুষ্পদ জন্তু, তাদের জন্য। তাইলে খেয়াল করেন যে ওয়াটার সাইকেল থেকে পানিটা আসলো, জমি বিদর্ণে হয়ে গেল, নিচে গেল, এবং এটা তো ওই যে বললাম যে একটা মৃত জিনিস থেকে তো একটা বীজ থেকে, বীজ তো মৃত, সেটা থেকে তো গাছ হওয়া উৎপন্ন হওয়ার কথা না। গাছ হলো, ফলমূল হলো, এটা হলো, এবং অল বা তাআল্লাকুম তোমাদের জন্য এবং তোমার চতুষ্পদ প্রাণীদের জন্য। তো এই যে আমরা যদি খেতে বসে এই খাবারের যে নিয়ামত আমাদের সামনে আল্লাহ এনে দিলেন, এই সিকুয়েন্সিয়ালি যদি চিন্তা না করি, তাহলে কিন্তু আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না, আমরা আহ আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আমি আশা করি যে আমরা সবাই এই ব্যাপারে খেয়াল করবো। আরেকটা ব্যাপারে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আহ, আমরা যে আমি এতদিন যে ক্লাসগুলো নিয়েছি, বেসিক্যালি আমি কোরআন শরীফকে কনসেন্ট্রেট করে কথাগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, যে ঈমান এবং আমল দুইটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমানটা বেসিক্যালি কোরআন এবং নলেজের সাথে রিলেটেড,
যত বেশি নলেজেবল হব তত আমাদের ইমানটা মজবুত হবে। তো ইমান মজবুত করার জন্য কিন্তু আমরা ক্লাসগুলো ফলো করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। পাশাপাশি আমলটার সাথে সরাসরি যুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করতেন, আমলগুলো, আমল মানে কাজ, কর্ম, তাই না? তো সেভাবেই আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে যে আমরা যে নামাজ পড়ি, হ্যাঁ, তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের আলোকে যেভাবে নামাজ পড়তেন সেভাবেই আমাদের নামাজ পড়া উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে 2014-তে হজ করে আসার পরে আমাকে ঢাকা ক্যান্টনমেন্টের মেইন ইমাম মাহমুদুল্লাহ হুজুর, উনি আমাকে একটা বই প্রেজেন্ট করলেন। আমরা একসাথেই আমরা হজে গিয়েছিলাম। এটা রসুল ইসলামের সহিহ হাদিসের উপরে একটা বই, যেটা আমাকে উনি উপহার দিলেন এবং বললেন যে স্যার আমি আপনাকে আহ, আহ, বলবো না যে এই বইটাই ফলো করেন, আপনি আহ, আপনি আপনি নিজে পড়েন, বুঝেন, তারপরে দেখেন আপনার কি মনে হয়। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে ছোটবেলা থেকে আসলে ওই আমাদের হুজুর যেভাবে বলেছেন, তো এই ছোটবেলায় কোরআন শরীফ পড়েছি, আমপারা পড়েছি, যে এইভাবে আহ, নিয়ত করতে হবে, এখানে হাত ধরতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। কখনোই আমি আহ, আহ, আমি কখনো হাদিস নিজে পড়ে সহিহ হাদিস, বুখারী শরীফ, বুখারী শরীফের নামাজ অধ্যায়ে কিভাবে নামাজ পড়তে হবে নবী ইসলাম করতেন সহিহ হাদিস থেকে, সেটা কখনোই স্টাডি করে বুঝে সেই অনুপাতে করি নাই। তো আমি এখন বইটা পড়লাম, পড়ে মনে হলো যে আমি অনেক ভুল করতাম। এবং এই ভুল করাটা আমি তারপর 2014-র পর আমি নিজে শুধরে নিয়েছি। আমি এই বই রেফারেন্সটা আপনাদেরকে পরে আমি গ্রুপে শেয়ার করব। আমি আশা করব যে আপনারা সবাই সহিহ হাদিসের আলোকে নবী করিম ইসলাম যেভাবে আমল করতেন, নামাজ পড়তেন, সেইভাবে যেন আমরা সবাই নামাজ পড়ি। স্পেশালি আমরা যারা ছেলেরা, যারা আমরা জামাতে নামাজ পড়ি, অনেক কিছু আছে আমি নিজে ভুল করতাম, আমি এগুলো শিখেছি এবং বাস্তব জীবনে আমি 2014-র পর থেকে আমি যেমন আমি উদাহরণ দিই যে জোরে আমিন পড়া, তারপরে রফলি ইয়াদাইন করা, হ্যাঁ, এই ধরনের অনেক কিছু আছে যেগুলো আমি আগে করতাম না, বাট আমি দেখলাম যে সহিহ হাদিসের মধ্যে অনেকবার আছে এগুলো করার ব্যাপারে ইনস্ট্রাকশন আছে, নবী ইসলাম করেছেন। তো সেগুলো আমি করি। এবং আমি জেনে খুশি হবে যে আমি বুখারাতে হযরত ইমাম বুখারীর যে কবর জিয়ারত করার সৌভাগ্য হয়েছিল উজবেকিস্তানের বুখারাতে। এবং আমি এটা আমার জন্য একটা অত্যন্ত স্পর্শকাতর অভিজ্ঞতা। তো এই জন্য আমি সহিহ হাদিসটা আসার পরে অনেক পড়াশোনা করতাম এবং আমি বুঝে সেইভাবে আমল করার চেষ্টা করি। তো আমি আশা করব যে আপনারা সবাই আমলটা সহিহ হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সেভাবেই করবেন, সেটা আমি সবাইকে রিকোয়েস্ট করছি। তো এর মাধ্যমেই আমরা আমরা এখন ক্লাসের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। আমি সূরা আর রুম থেকে সূরা আর রুমের 30 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজলিন মুসাম্মা ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লা কাফিরুন। এই যে আমরা এর আগেও আমাদের একটু বোঝার সমস্যা হচ্ছিল যে যে আমাদের এই যে এত বিশাল সৃষ্টি আল্লাহ করেছেন, এত সৃষ্টি কেন করলেন, এইটা আমাদের বোঝার কষ্ট হতো। দেখেন এই জায়গাটাতে মহান আল্লাহ তাআলা বলছেন যে এই অবিশ্বাসীরা কি খেয়াল করবে না যে আল্লাহ এই সমস্ত হেভেন্স, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ এবং পৃথিবী, যার এর মধ্যে যা কিছু ওমা বাইনাহুমা, যা কিছু আছে, হ্যাঁ, সবকিছুই তৈরি করেছে, হ্যাঁ, ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজলিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই যে কোটি 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 তারা, এই যে কোটি কোটি বিলিয়ন্স অফ গ্যালাক্সিস, সুপার গ্যালাক্সিস, লোকাল গ্যালাক্সি গ্রুপস এন্ড অল, হ্যাঁ, এই সমস্ত কিছু তৈরি করা হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই যেমন গত ক্লাসে মনিরুল ভাই বলছিলেন যে স্যার এগুলো কি থেকে যাবে কিনা ইয়েতে আমাদের তারাগুলোর ভিতরে বা আমাদের পৃথিবীর ভিতরে ওই বেহেশত বা দোজখের আইটেম গুলো। আসলে তার এই সবকিছুই
ধ্বংস করে আবার নতুন ভাবে তৈরি করা হবে, এবং এই সবকিছুই তৈরি করা হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, জাস্ট ফর রিজন এন্ড স্পেসিফাইড টাইম। রিজনটা কি? রিজনটা হচ্ছে এই যে আমাদের বেস্ট ক্রিয়েশন, যে মনুষ্য জগৎ, মানব জগৎ, এই যে কোটি 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 মানুষ এসছে, তাদের জন্য এটা টেস্টিং গ্রাউন্ড। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষকে তৈরি করা হয়েছে মৃত্যু এবং জন্মকে, এবং এর মধ্যে যারা ভালো কাজ কে করছে সেটা জাজমেন্ট করার জন্য। এই সমস্ত সৃষ্টি যা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেগুলো আমি গত 20টা ক্লাসে 22টা ক্লাসে বলেছি, বিশাল সৃষ্টি, সবকিছু কিন্তু একটা পারপাস। যেমনি ভাবে এই যে অলিম্পিক হবে বা এই যে ওয়ার্ল্ড কাপ ফুটবল হবে, 4 বছর ধরে প্রস্তুতি হচ্ছে, হ্যাঁ, গ্রাউন্ড গুলো, স্টেডিয়াম গুলো প্রিপারেশন নিচ্ছে ফর জাস্ট ফর ওনলি 1 মান্থ, যে কে বিশ্ব চ্যাম্পিয়ন হবে এই করার জন্য, কে বেস্ট অ্যাথলেট হবে, 100 মিটার কে ভালো দৌড়াবে, এই ধরনের 4টা বছর প্রস্তুতি হলো। তেমনি ভাবে এই আমাদের শুধুমাত্র পরীক্ষা করানোর জন্য মহান আল্লাহ এই বিশাল সৃষ্টি করেছেন। তাইলে আমার আল্লাহ কত বিশাল তার 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 শক্তি, তার তার এই প্ল্যানিং, তার মহাপরাক্রমশালিতা। তো এইটা একটু বোঝার ব্যাপার। হ্যাঁ, তারপরে লাস্টে বলা হচ্ছে যে ট্রুথ ইজ ডু নট বিলিভ দ্য মিটিং, এবং বাট এইটা এত কিছুর পরেও মানুষ বিশ্বাস করতে চায় না যে আমার সাথে তার সাক্ষাৎ হবে, অথচ সাক্ষাৎ হবে জন্যই আমাদের টেস্টিং করার জন্য এই সব কিছু তৈরি করা হয়েছে। বাট মানুষ, অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ বিশ্বাসই করে না যে আল্লাহ তাআলার সাথে আমাদের কিয়ামত সাক্ষাৎ হবে এবং আমাদের এই পরীক্ষার ফলাফল ওখানে ঘোষিত হবে, আনফরচুনেটলি। এখন আমি এই যে ইম্পর্টেন্স অফ নোয়িং সায়েন্স, আমরা আমরা অনেকেই বলি যে আমি আলেম, হ্যাঁ, কিন্তু আসলে আমি কি আলেম সেটা একটু বোঝার চেষ্টা করব, তাই একটু কোরআনের আলোকে এবং বিজ্ঞানের আলোকে। এখানে সূরা আর রুম, সূরা নম্বর 30, আয়াত নম্বর 22 এবং 23-এ মহান আল্লাহ বলছেন, হ্যাঁ, যে ওয়ামিন আয়াতিহি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফু সিনাতিকুম ওয়াল ওয়াল ওয়ানিকুম ইন্না যালিকা লা ইয়াতিলাল আলামিন। মানেটা হচ্ছে যে এই আমি যে আকাশসমূহ পৃথিবী তৈরি করেছি, হ্যাঁ, এবং এর মাঝে যা কিছু আছে সবকিছু তৈরি করেছি, এবং দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ এন্ড কালার, বা আমি মানুষকে বা মনুষ্য জগৎকে বিভিন্ন বিভিন্ন রঙে তৈরি করেছি এবং বিভিন্ন ভাষার আমি আমি প্রবর্তন করেছি। শিওরলি দেয়ার আর সায়েন্স ফর দোজ হু আর নলেজেবল। তারপর কি বলা হচ্ছে, ওয়ামিন আয়াতিহি, এখানে নিদর্শন রেখেছি এই আকাশসমূহ সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি, এবং এই যে বিভিন্ন প্রকার যে আমরা আমরা ভাষায় কথা বলছি, এবং আমাদের মধ্যে যে বিভিন্ন কালার, আমরা তো সবাই একই মানুষ থেকে সৃষ্টি হয়েছি, তাই না? এইটা আমি চাইনিজ লোকজন বলি, জাপানিজ লোকজন বলি, হ্যাঁ, আর ইটালিয়ান বলি, আর আমেরিকান বলি, সবাই কিন্তু আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়েছে, বা আফ্রিকান বলি, ওই নাইজেরিয়ান বলি, হ্যাঁ, আর হেসিয়ান বলি, সবাই কিন্তু এক আদম আলাইহিস সালাম থেকে আমরা তৈরি হয়েছি। বাট তাহলে এত কালার কিভাবে হলো? এটা আল্লাহ এটা তৈরি করেছেন আল্লাহ নিয়ামত দেখানোর জন্য, এবং এত ভাষার সৃষ্টি কেন হইলো? সো এই যে দেয়ার আর ল্যাঙ্গুয়েজ সায়েন্স, দেয়ার ইজ এ সায়েন্স ইনভলভ, ল্যাঙ্গুয়েজ সায়েন্স, কালার সায়েন্স। তারপর কি বলা হচ্ছে, হ্যাঁ, ওয়া আতবিগাকুম মিন ফাদলিল্লাহি ইন্না ফি যালিকা লা ইয়াতাফ লা যালিকা ইয়াতি লা লা কওমি ইয়াসমাউন, লা কওমি ইয়াসমাউন। বলা হচ্ছে যে 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 তার নিজেকে, যে নিজেকে নলেজেবল বলতে চাচ্ছে, হ্যাঁ, এর ইলমের অধিকারী বলতে চাচ্ছে, হ্যাঁ, তাকে এই জিনিসগুলো জানতে হবে, হ্যাঁ, তাইলেই কেবল সে নিজেকে ইলম আলেম বলতে পারবে। তাইলে আমাকে আলেম হতে হলে আমাকে পুরো সৃষ্টির কারুকার্যতা আমাকে বুঝতে হবে, এবং এই পাশাপাশি এই যে ঘুম, এই যে রাত এবং দিনের তৈরি করেছেন মহান আল্লাহ তাআলা, কিভাবে তৈরি করলেন, হ্যাঁ, এবং একে এখানে ঘুমের ব্যবস্থা করেছেন, এবং ঘুম যে তৈরি করেছেন তার ভিতরে সায়েন্স ইনভলভ আছে, রাত এবং দিন তৈরি করেছেন তার ভিতরে সায়েন্স ইনভলভ আছে, এবং সবকিছু তৈরির মেকানিজমটা জানলেই কেবল
তিনি বলতে পারেন যে তিনি আলেম বা জ্ঞানী। এখান থেকে স্পেশালি মহান তাআলা বলে দিচ্ছেন। তো আমাদেরকে লাস্টে যে বলতে ইনডিড হি ইজ নলেজেবল, তিনি জ্ঞানী যিনি নাকি এই সমস্ত কিছু জানতে পারবেন। তো আমি আমি এখানে দেখতে চাইবো যে আমরা যে এর মধ্যে কি ধরনের জ্ঞান রয়েছে সেটা আমরা একটু বিস্তারিত জানতে চাইবো। তো ল্যাঙ্গুয়েজের যে কথাটা বলা হলো, যে ল্যাঙ্গুয়েজ এবং কালার্স মে বি ভিউড ফ্রম জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট অর ডিফারেন্ট পিরিয়ড অফ টাইম। যে এই যে শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে বিভিন্ন মানুষের মধ্যে যে একটা জিন থেকে তৈরি হওয়ার পরেও, হ্যাঁ, যে রঙের যে পরিবর্তনগুলো হলো সেটার কিন্তু একটা সাইজ আছে, তাকে কালার সাইজ বলছে। এবং এই যে ভাষার যে পরিবর্তনগুলো হলো, যদিও আমরা তৈরি হয়েছে, দ্বিতীয় যে লাইনটা আছে যে আমরা সিঙ্গেল পেয়ার অফ প্যারেন্টস থেকে তৈরি হয়েছে, যে আদম হাওয়া থেকে, বাট তারপরে কিন্তু ক্লাইমেটের কারণে বিভিন্ন পরিবেশগত ব্যাপারে আবার এই জিনিসগুলো ভাগ হয়ে গেছে বিভিন্ন ভাবে, কমপ্লেক্সিটিস হয়েছে। বাট অল আর রিলেটেড টু সায়েন্স। এখানে এই কমপ্লেক্সন গুলো, ল্যাঙ্গুয়েজ এবং কমপ্লেক্সন গুলো কিন্তু বিজ্ঞানের, যে এখানে কেমিক্যাল রিয়াকশন আছে, ফিজিওলজিক্যাল রিয়াকশন আছে, সাইকোলজিক্যাল ইয়ে আছে। তো এই ল্যাঙ্গুয়েজ সায়েন্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ সায়েন্স বা লিঙ্গুইস্টিক, এটা কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি একটা ফিল্ড, যেটা কম্বাইন করে ন্যাচারাল সায়েন্সকে, সোশ্যাল সায়েন্সকে, ফর্মাল সায়েন্সকে এবং হিউম্যানিটিসকে, সবকিছু মিলেই ল্যাঙ্গুয়েজ সায়েন্স। এই যে আমরা যে ভোকাল কর্ড, যেটার মাধ্যমে আমরা কথা বলছি, আমার কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলা কিন্তু অত সহজ না, এবং এই চাইনিজ একজন মানুষকে কিন্তু বাংলায় কথা বলা তো সহজ না, বা একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমার জন্য উচ্চারণ করা, বিকজ ভোকাল কর্ডে অনেক কারুকার্য আছে। হ্যাঁ, তো এটা ল্যাঙ্গুয়েজ সায়েন্স ইনভলভ। তবে এখানে কিছু স্পেশাল এলিমেন্ট দেওয়া হয়েছে, যার কারণে তার জন্য চাইনিজ বলা ইজি, আমার জন্য বাংলা বলা ইজি। এই যে বিভিন্ন ধরনের ভাষার উদ্ভব হয়েছে, এবং এই যে আল্লাহর যে বিশেষত্ব। হ্যাঁ, তো লিঙ্গুইস্ট যেটা সায়েন্স, যেটা দে স্টাডি দ্য ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং দ্য ভোকাবুলারি, গ্রামার, সাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ। ইয়ে আপনারা যদি ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়ে থাকেন বা ল্যাঙ্গুয়েজ যে ল্যাব গুলো আছে সেখানে গিয়ে থাকে, যে এই যে উচ্চারণ গুলো কোথায় থেকে কিভাবে বের হচ্ছে, কিভাবে এটা তৈরি হচ্ছে, ওয়ার্ড গুলো ইভলভ হয় কিভাবে, সেগুলো কিন্তু বিস্তারিত ভাবে জানা যায়। হ্যাঁ, তো তখন কিন্তু বোঝা যায় যে এই যে ল্যাঙ্গুয়েজ সায়েন্স, কালার সায়েন্স, এগুলো কত বিশাল ব্যাপার। তো ল্যাঙ্গুয়েজ সায়েন্স অলসো ইনক্লুড নিউরোসায়েন্স, ফিজিওলজি, লজিক, অ্যানথ্রোপোলজি, হ্যাঁ, হিয়ারিং এন্ড স্পিচ সায়েন্স, সবকিছু মিলেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তো এইটা কিন্তু আল্লাহর বিশেষ নিয়ামত। তো আমি সবাইকে বলবো যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করি যে এইটা আমাদের জন্য বিশাল নিয়ামতের আল্লাহ ব্যবস্থা করেছেন, এবং আল্লাহর যে শ্রেষ্ঠত্ব সেটা এগুলোর মাধ্যমে প্রকাশ করছে। এখন আমি স্লিপের ব্যাপারে যে বলতে চাই, ঘুম যেটা যে বললো যে রাত এবং দিন কিভাবে তৈরি করেছেন, এটা আমি গত ক্লাসগুলোতে বলেছি। হ্যাঁ, বাট ঘুম যেটা, এটা কিভাবে তৈরি হলো, এটা কি আসলে? এটা কিন্তু আল্লাহর স্পেশাল সৃষ্টি। তো এটা সূরা নাবা যদি আমরা খেয়াল করে থাকি, সূরা নাবা, সূরা নম্বর 78, আয়াত নাম্বার 8, তার আগে বলা হচ্ছে যে আলাম নাজালিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এই 9 নম্বরে বলা হচ্ছে জাআলনা নাওমাকুম, জাআলনা মানে তৈরি করা, আমরা তৈরি করেছি নাওমাকুম তোমাদের ঘুমকে, সুবাতা শান্তির জন্য, রেস্টের জন্য। তার মানে ঘুমটাকে তৈরি করা হয়েছে। তাইলে ঘুমটা কেন হচ্ছে, এখানে 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 সায়েন্স কি ইনভলভ আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। স্লিপ ইজ ক্রিয়েটেড উইথ দ্য ব্রেইনস হোমিওস্ট্যাটিক প্রসেস। এটা কিন্তু একটা ব্রেইনের মধ্যে, আমি জানি না আমার ক্লাসে কোনো ডাক্তার আছেন কিনা, তো আমার ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন যদি ডক্টর ভাই বা আবার থাকেন। আমি যেটা মোটামুটি হয়ে বুঝতে পেরেছি সেগুলো একটু আমি জেনারেল ভাবে, সাধারণভাবে বলার চেষ্টা করছি। তো এই ঘুমটা কিন্তু আমাদের আমাদের যে একটা স্থিতাবস্থা, আমরা আমরা সারাদিন কাজ করছি, আমরা কঠিন সাইকোলজিক্যাল প্রেশার দিচ্ছি, আমাদের বিভিন্ন অর্গান গুলো কার্যক্রম থাকছে, ডেইলি রুটিন হচ্ছে। তো সেগুলোকে ব্রেইন সেলে এক ধরনের হরমোন, এইগুলোকে ঘুমের মাধ্যমে এগুলি রিচার্জ হচ্ছে, সেটা আমরা একটু বুঝবো। এবং এটার সাথে কিন্তু বডি ইন্টারনাল ক্লকটা ইনভলভ। আল্লাহ কিন্তু যেভাবে রাতকে তৈরি করেছেন, হ্যাঁ, জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা, রাতকে তৈরি করেছে যাতে সবাই আমরা একত্রিত হয়ে রাতে ঘুমাতে পারি, রেস্ট নিতে পারি, আর দিন তৈরি করেছে যাতে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তো এটা কিন্তু ঘুম তৈরিটার সঙ্গে রাত এবং দিনটা কানেক্টেড।
এবং আমাদের বডির একটা ইন্টারনাল ক্লক আছে। হ্যাঁ, ক্লক কিন্তু যদি ডিস্টার্ব হয়ে যায়, আমরা যদি একদিন 2 দিন 3 দিন 7 দিন না ঘুমাই, তাহলে তো পাগল হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের বডির মেকানিজমের যে যে ব্যালেন্স, হ্যাঁ, আল্লাজি খালাকা ফাসাওয়া ওয়াল্লাজি কাদ্দারা ফার, আল্লাহ আল্লাহ কিন্তু আমাদেরকে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ ভাবে তৈরি করেছেন। তো এই জন্যই ঘুমটা খুব প্রয়োজন, যাতে এটা আমাদের পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করা যায়। তো এই ঘুমের জন্য যেখান থেকে ঘুমটা তৈরি হয়, সেই জায়গাটার নাম হচ্ছে যে হাইপোথ্যালামাস। এটা একটা সেন্সরি অর্গান আমাদের ব্রেইনের মধ্যে। এই হাইপোথ্যালামাসটা কি করে সেটা আমরা একটু দেখবো। হাইপোথ্যালামাস হচ্ছে একটা স্মল পার্ট ব্রেইনের, যেটা কন্ট্রোল করে বডির ফাংশন। আমাদের যে হরমোন সিক্রেশন হয়, হরমোন তৈরি হয়, সেটাকে কন্ট্রোল করে। আমাদের গায়ের যে তাপমাত্রা তৈরি হয়, টেম্পারেচার, সেটাকে কন্ট্রোল করে। আমাদের বডির মধ্যে যে ফ্লুইড আছে, রক্ত এবং অন্যান্য যে ফ্লুইড গুলো আছে, আমাদের যে অ্যাপেটাইট, খাওয়ার খাওয়ার ক্ষুধার্ত হওয়া, তৃষ্ণার্ত হওয়া, হাঙ্গার, এই অ্যাপেটাইট গুলো, এগুলো তৈরি করে এই এই হাইপোথ্যালামাস। হ্যাঁ, এবং এই হাইপোথ্যালামাস কন্ট্রোল দ্য স্লিপ এবং এই ওয়েক আপ যে সাইকেলটা হয়, ঘুম এবং ঘুম থেকে ওঠার যে বডির যে ক্লকটা, এটা কিন্তু এই হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। এবং ইট ইনফ্লুয়েন্সেস দ্য মুড, সেক্স ড্রাইভ, হার্ট রেট, ইমার্জেন্সি রেসপন্স। হ্যাঁ, আমি কিন্তু যদি না ঘুমাইতে পারি, তাহলে কিন্তু আমি জরুরি যখন কাজ করতে পারবো না, কঠিন কোনো কাজ করতে পারবো না। আমার কিন্তু এই পুরো মেকানিজমটা কিন্তু স্টেবল থাকবে না, রিচার্জ হবে না, মেইনটেনেন্স হবে না। একটা গাড়ির যদি 1 মাস 2 মাস মেনটেন্যান্স না করা হয়, ফুয়েলটা ঠিকভাবে না করা হয়, মোবিলটা না দেওয়া হয়, তাহলে কিন্তু ইঞ্জিন ঠিকভাবে কাজ করবে না, ইঞ্জিন অয়েল না দিলে। হ্যাঁ, তো এই মেনটেন্যান্সটা খুব ইম্পর্টেন্ট। তো এই ঘুমটা আল্লাহ তৈরি করেছেন এই পুরো সিস্টেমটাকে রিচার্জ করার জন্য, এবং দিন এবং রাতকে তৈরি করেছেন সেটা কানেক্টেড এনভায়রনমেন্টটাকে দেওয়ার জন্য। তো ইটস মেইন ফাংশন ইজ টু মেইনটেইন দ্য স্টেবল ব্যালেন্স ইন্টারনাল এনভায়রনমেন্ট। তো এই যেটাকে বলে হোমিওস্ট্যাটিস বলে, যেটা একটু আগে বললাম। তো টোটাল ইন্টারনাল ব্যালেন্স এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই এই ঘুমের কার্যক্রমটা তৈরি করা হয়েছে। ইট মনিটরস দ্য প্যারামিটার্স লাইক বডি টেম্পারেচার, ব্লাড গ্লুকোজ। যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়া কমে যাওয়া, অনেক সময় খেয়াল করবে যে রাতের বেলা ঘুম হচ্ছে না, গ্লুকোজের পরিমাণটা বেড়ে গেল, আমি খুব আনস্টেবল মনে হয়। তো এইটা অটোমেটিক্যালি নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, টোটাল বডি মেকানিজমকে এফেক্ট করে। তো এখানে কেমিক্যাল ফাংশনটা কি হচ্ছে, আমরা কিন্তু ঘুমাচ্ছি, কিন্তু আসলে ঘুমের কেমিক্যাল ফাংশনটা কি হয়, এটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না। আল্লাহ যে কি বিশাল নিয়ামত এইটা, আমরা কিন্তু কখনো খেয়াল করি না। আমাদের এই যে খেয়াল করেন, দ্য রিলিজ অফ এডেনোসিন হরমোন ফ্রম সেলস। আমাদের এই বিভিন্ন কার্যক্রমের ফলে বিভিন্ন হরমোন থেকে একটা সেল, একটা একটা জুস, একটা 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 হরমোন নির্গত হয়, এটাকে বলা হয় এডোনোসিন। এডোনোসিন হরমোন, এইটা নির্গত হয়। এবং এই এডোনোসিন হরমোনটাই হচ্ছে মানুষকে ঘুমানোর জন্য সাহায্য করে। এই হরমোনটা, এডোনোসিন হরমোন যদি না বের হয়, তাহলে কিন্তু আমরা ঘুমাইতে পারবো না। চোখটা কিন্তু ঠান্ডা হয়ে আসবে না, আমাদের ঘুমটা চোখে আসবে না। হ্যাঁ, এই এডোনোসিন হরমোনটা নির্গত হইতে হবে, দেন ইউ ফিল স্লিপি। তো আমরা যখন কফি খাই, ক্যাফেইন খাই, তখন কিন্তু এই হরমোনটা নিঃসরণটা কমিয়ে দেয়। আমরা যখন খেয়াল করবেন, আমরা যখন রাতে কফি খাচ্ছি বা চা খাচ্ছি, তখন কিন্তু আমাদের ঘুমটা তাড়াতাড়ি আসতেছে না, খুব ডিস্টার্ব হচ্ছে, তখন কিন্তু অ্যাড্রেনালিন হরমোনটা নির্গত হয় না, যার ফলে ব্রেইন সেলটা কেমিক্যালটা যাচ্ছে না, আমাদের ঘুমটাকে এফেক্ট করতেছে। সো ইট ইনক্লুড, এই এফেক্ট ইনক্লুড করে নোরেফাইন, এই যে কিছু হরমোনাল ডিস্টারবেন্স বলছে, এগুলোকে এফেক্ট করছে। তো সো নাইসলি প্ল্যান। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ডাক্তার হওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে একটু বোঝা যে আল্লাহ মহান তাআলা কি নিয়ামত তৈরি করেছেন আমাদেরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। কারণ হচ্ছে আমাদের তো টেস্টিং, আমাদের টেস্ট দিতে হবে, আমাদের তো ইয়ে অলিম্পিকে তো 100 মিটার দৌড়াইতে হবে, তাই না? এই যে ফুটবলটা ভালো খেলতে হবে ওয়ার্ল্ড কাপ ফুটবলের জন্য। তো এই জন্য আমাদেরকে তো সুস্থ রাখতে হবে মনুষ্য জগৎকে। তো মহান তাআলা এইভাবে পুরো এনভায়রনমেন্টটা তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। তো অন্যান্য ফ্যাক্টর গুলো কি আছে যেগুলো স্লিপকে এফেক্ট করে? লাইট, আলো। যদি আলো, এই যে খেয়াল করবো, খুব বেশি সময় লাইটের মধ্যে থাকলে কিন্তু ঘুম ধরে না, তখন কিন্তু এই অ্যাডোলেসেন্ট হরমোনের সিক্রেশনটাকে ডিস্টার্ব করে। ডায়েটটা, আমরা যদি খেয়ে না খাই, হ্যাঁ, গোয়িং টু বেড হাঙ্গ্রি যদি আমরা যাই, আমরা যদি খেতে যদি আমাদের ক্ষুধার্ত থাকি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ঘুমকে এফেক্ট করে, তখন তো অ্যাডোলেসেন্ট হরমোনটা নিঃসরণটা কম হয়।
ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। ডেইলি অ্যাক্টিভিটি যদি কম থাকে, আবার যদি বেশি হয় তখন কিন্তু আবার দেখা গেল যে হরমোনটা বেশি নির্গত হচ্ছে, আমাদের ঘুমটা ভালো হচ্ছে। স্ট্রেস ম্যানেজিং দ্য ওরিজ ক্যান হেল্প উইথ স্লিপ। তো আমি যদি ঘুমাই, অ্যানালিস হরমোন নিঃসরণ হলো, আমি ঘুমালাম, তাহলে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। তো এই যে মহান তাআলা সূরা নাম্বার 87 সূরা আল আলাতে বলছেন, হ্যাঁ, সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাবা মানে হলো সাতার কটা, আল হিসমা ইসম থেকে এসছে হিসমা মানে নাম, আল্লাহর যে নিরানব্বইটা নাম, যে একত্ব শ্রেষ্ঠত্ব, সেটাতে আমি অবগাহন করছি রাব্বিকাল আলা, সর্বশ্রেষ্ঠ আল্লাহ। কারণ কি, আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ রূপে। যেমনি ভাবে তৈরি করেছেন সাত আসমান লেয়ার্স, তেমনি ভাবে তৈরি করেছেন অ্যাটমসফেরিক লেয়ার্স, তেমনি ভাবে তৈরি করেছেন এই কন্টিনেন্টাল ক্রাস্ট, ওশেনিক ক্রাস্ট লেয়ার্স, ডাউন দ্য লেভেল, আপার লেভেল, এভরিথিং, অল হি ক্রিয়েশন। মানব জগৎ, সৃষ্টি জগৎ, জড় জগৎ, সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না। তো আমি আগের কথাগুলো কেন বললাম, আমাদের এই পুরো জিনিসগুলোর ইনার মেকানিজম যদি না জানি, তাইলে কিন্তু আমাকে কিন্তু আলেম বলে কিন্তু বলাটা কিন্তু ঠিক না, এবং এটা যুক্তিসঙ্গত না। মহান তাআলা বলেই দিচ্ছেন, তার মানে এই পুরো ব্যাপারটা জানতে হবে আলেম হতে হলে। হ্যাঁ, কিন্তু আমরা ইদানিং যেটা হয়, আমরা বলে ফেলি যে উমুক আলেম তমুক আলেম, তো এটা আমার মনে হয় একটু আমরা ভুল করি। যাই হোক, আহ, আহ, এরপরে আমরা জানতে চাইবো, বুঝতে চাইবো যে আমাদের ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স। আমরা এর আগে আহ, মহাকাশের 7টা স্তরের মাধ্যমে আমরা হালকাভাবে জেনেছি, বাট এখন আমরা একটু সাইন্টিফিক ওয়েতে আমাদের এই ইউনিভার্সটাকে একটু বোঝার চেষ্টা করবো। তো এখানে সূরা আল মুলক, সূরা নম্বর 67, আয়াত নাম্বার 1, তাবারাকাল্লাযী বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, বরকতময় হচ্ছেন তিনি, যার হাতে রয়েছে সমস্ত মুলক। এই মাইক্রো ওয়ার্ল্ড থেকে শুরু করে মেগা ওয়ার্ল্ড, হ্যাঁ, কোয়াজা পর্যন্ত, হ্যাঁ, লোকাল গ্যালাক্সি গ্রুপ, সুপার গ্যালাক্সি গ্রুপ, কোয়াজা, দিস দ্যাট, আপ টু 9,500 কোটি আলোকবর্ষ পর্যন্ত, যেটা আপনি আলোর গতিতে গেলে, তো সেই, এবং সেটাও কিন্তু লাস্ট তারাটাও আলোর গতিতে বাইরের দিকে ছুটে চলেছে। তো আসলে পুরো সমস্ত কিছুই কি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় যিনি, তিনি, যার কাছে এই সমস্ত মুলকে, সবকিছু তার হাতের মধ্যে। হ্যাঁ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং ওয়া হুয়া আলা, এবং তিনি এই সমস্ত কিছুর উপরে কুল্লি শাইইন কাদির, ক্ষমতাবান, কাদির মানে ক্ষমতাবান, তার উপরে ক্ষমতাবান। সো হি ইজ দ্যাট আল্লাহ। আমি যে আমি যে আমি আমি যে আমি যে সূরা ফাতিহা বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের মালিক, প্রতিপালক। তো তিনি এই আল্লাহ, হ্যাঁ, যিনি এই সমস্ত কিছুর আহ, তৈরি করেছেন। তো এই ভিতরে কি আছে সেগুলো আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করবো। সূরা হাশরেও আল্লাহ একই ভাবে বলছেন, হ্যাঁ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশসমূহ, পৃথিবী, এবং যার মধ্যে যে এর ভিতরে যা কিছু, সবাই আল্লাহর প্রশংসা করছে, এবং ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি আজিজ, মহাপরাক্রমশালী, এবং হাকিম, এবং ন্যায়নিষ্ঠ বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক। তো আজিজ মানে যেমন ক্ষমতাবান, তেমনি উনি সবচেয়ে বেশি রেসপেক্টফুল, হ্যাঁ, সম্মানিত। তো এই পুরো ইউনিভার্সে কি আছে, নিচের দিক থেকে 2 নাম্বার, only 4% of the observable universe। এই যে আমরা পুরো ইউনিভার্সটা কথা বলছি, এটা হচ্ছে অবজারভেবল ইউনিভার্স। অবজারভেবল ইউনিভার্সটা কি, যে ইউনিভার্সটা যে ইউনিভার্সটা নাসা দেখতে পায়, অবজার্ভ করতে পারে, তাহলে সেই পর্যন্ত আমরা জানি যে এখানে কোটি 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 আনলিমিটেড তারা রয়েছে, হ্যাঁ, 2 বিলিয়ন, 2 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। এখানে তো
তারাগুলো তো এখানে অবজেক্ট, বস্তু রয়েছে, ব্যাটার্স রয়েছে, তাই না? এই ব্যাটার গুলো যদি যোগ করা হয় তাহলে এটা অনলি 4%, 4%। এই সমস্ত বস্তু গুলো যোগ দিলে হয় 4%, আর বাকি আমরা দেখতে পাই না হচ্ছে 96%। এর মধ্যে 23% হচ্ছে ডার্ক ম্যাটার, যেটা নাকি অন্ধকারাচ্ছন্ন, আহ, 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 কালো অন্ধকারাচ্ছন্ন বস্তু। আর 73% হচ্ছে ডার্ক এনার্জি, হ্যাঁ, অন্ধকারাচ্ছন্ন এনার্জি বা শক্তি। এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, এইটার পরিমাণটা একটু খেয়াল করেন, 96%। আর যেটা আমরা বস্তুগত জিনিস দেখতে পাই, আমাদের খাট চেয়ার টেবিল বস্তু, তেমনি ভাবে সমস্ত বিভিন্ন স্টার গুলোতে পাহাড় পর্বত বিভিন্ন বস্তু রয়েছে, কোটি কোটি তারার মধ্যে গ্রহ নক্ষত্রের মধ্যে বস্তু রয়েছে। সেই বস্তুগুলো যোগ দিলে হয় মাত্র 4%। আর 96% এটা দেখাই যাচ্ছে না কি আছে। তাহলে ডার্ক ম্যাটারটা কি, ডার্ক এনার্জিটা কি, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। 2016-তে নাসা যেটা পেয়েছে, যে অবজারভেবল ইউনিভার্স, যেটা বলেছি আমি এর আগে, 2 লাখ কোটি গ্যালাক্সি রয়েছে, এবং যে নাম্বার অফ স্টার, তারার সংখ্যা, আমাদের পৃথিবীতে যে পরিমাণ বালু কণা রয়েছে তার চেয়ে বেশি বেশি পরিমাণ তারা রয়েছে। তাহলে এই তারাগুলো তো সব মানে ব্যাটার বা বস্তু, যেটা আমরা স্পর্শ করে দেখতে পারি, বুঝতে পারি, নর্মাল ব্যাটার। সব যোগ দিয়েও হয় মাত্র 4%। তাহলে এই যে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি, এগুলো তাহলে কি, এগুলো মহান তাআলা কি তৈরি করে রেখেছে? তাহলে আমার আল্লাহ কত বিশাল, এখন একটু বোঝার চেষ্টা করে, এটা আমি বোঝার চেষ্টা করবো। সূরা আম্বিয়াতে মহান আল্লাহ বলছেন, যেখানে বিগ ব্যাং এর মাধ্যমে জন্য সুন্দরভাবে এখানে বলে দেওয়া হয়েছে যে বিগ ব্যাং এর মাধ্যমে যে আমাদের সৃষ্টি জগৎ, মহাকাশের যাত্রা শুরু হলো। তার আগে কোনো জগৎ ছিল না। এখানে মহান তাআলা বলছেন 30 নম্বর আয়াতে, ডু নট দ্য আনবিলিভার্স সি দ্যাট দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ ওয়্যার জয়েন্ট টুগেদার। যারা অবিশ্বাসী তারা কি দেখে না, এই যে আকাশ সমূহ, এই যে সাত আসমান বলছি আমরা, পৃথিবী বলছি, সবকিছু ইট ওয়াজ জয়েন্ট টুগেদার, একটা জায়গায় ছিল, বিফোর উই ক্লোব দেম অ্যাসান্ডার। আমি তাদেরকে যখন অ্যাপার্ট, ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম, তার আগে একটা জায়গায় এরা ছিল। উই মেড ওয়াটার ফ্রম এভরি লিভিং বিং। আমরা যত যে জিনিসগুলো, যে বস্তুগুলো নড়াচড়া করে, জীবন্ত জান রয়েছে, সেগুলো তো আমি পানি থেকে তৈরি করেছে। উইল দে নট বিলিভ, তারা কি বিশ্বাস করবে না অবিশ্বাসীরা, যে মহান তাআলা এগুলো তৈরি করেছেন? পাশাপাশি এটার সাথে রিলেট করেছেন যে যে আল্লাহ যে আমাদেরকে তৈরি করেছেন, মনুষ্য জগৎকে আবার যে রিক্রিয়েট, আমাদেরকে আবার তৈরি করতে পারবেন, সেটা কি অবিশ্বাসী বিশ্বাস করবে না? তোমাদেরকে আমি আবার হাজির করব কিয়ামতের ময়দানে। তাহলে আমি এখন বুঝতে চাইছি যে সাইন্টিফিক ওয়েতে আসলে এই যে বিগ ব্যাং এর মাধ্যমে যে যাত্রাটা শুরু হলো, সেটার একটু বিশালতা আমরা বোঝার চেষ্টা করব। তো এইটা কিন্তু চিন্তা করে দেখেন যে 1500 বছর আগে মহান আল্লাহ বলছেন যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব একটা জায়গায় ছিল, এখান থেকে আমি তোমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমি যাত্রা শুরু করে দিলাম। তো 1500 বছর আগে কে চিন্তা করতে পেরেছে? কেউ চিন্তা করতে পারেনি। এইটা মডার্ন অ্যাস্ট্রোফিজিসিস্ট, অ্যাস্ট্রোসাইন্স, নাসা, হাবল টেলিস্কোপের মাধ্যমে সাইন্টিস্টরা, তারা কেবল জানার চেষ্টা করলো যে ইয়েস, অল ওয়াইড দ্য সেম পয়েন্ট, যেটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, যেটা মহানাতা বলছে আমি একটা জায়গায় রেখেছিলাম, আজকে বিজ্ঞানে এই জায়গাটাকে বলছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। সবগুলো একটা একক অবস্থা। তারপরে কি হলো, আস্তে আস্তে এখান থেকে নেবুলা, হ্যাঁ, নিহারিকা, নিহারিকা বলা হয়, নেবুলাকে বলা হয় তারা তৈরির নার্সারি বলা হয়। সেখান থেকে প্রথমে গ্যাসিয়াস ফর্ম নার্সারি, তারপর তারা, আমি আগে ক্লাসে আমি বিস্তারিত বলেছি, তারপরে এই কোটি কোটি তারা তৈরি হলো, গ্যালাক্সি তৈরি হলো। তাহলে আমরা এটা আর একটু আমরা বিস্তারিত ভাবে সাইন্টিফিক বোঝাবার চেষ্টা করবো। তাহলে আজকে বিজ্ঞান
কি বলছে, বিগ ব্যাং এর হিস্ট্রি কোথায়? আজকে বিগ ব্যাং যে কথাগুলো বলছে সেটা আসলে কয়দিন আগে থেকে ওরা বলা শুরু করলো। আর আমরা তো জানতে পারলাম যে হযরত আল্লাহ 1500 বছর আগে কি বলেছেন, সেটা আমরা জানতে পারলাম। বিগ ব্যাং এর হিস্ট্রিটা কি, এর ইতিহাস কি বলে? তো বিগ ব্যাং ডেভেলপ ফ্রম অবজারভেশনস অফ দ্য স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স অ্যান্ড থিওরিটিক্যাল কনসিডারেশন। প্রথমে এক ধরনের হাইপোথিসিস দেওয়া হয়েছিল যে হে সম্ভবত কোনো একটা জায়গা থেকে একখান থেকে একটা, আজ থেকে 100 বছর আগে এক ধরনের একটা হাইপোথিসিস করা হয়েছিল। আর আইনস্টাইন কি বললো 1905 সালে? আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তৈরি করলো। হ্যাঁ, স্পেশাল যে আপেক্ষিকতা, হ্যাঁ, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তৈরি করলেন, বিশেষ আপেক্ষিকতা আর সাধারণ আপেক্ষিকতা। 1915 সালে তৈরি করলেন সাধারণ আপেক্ষিকতা, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তো এই জিনিসগুলো না বুঝলে আমরা ওখানে তো বুঝতে পারবো না। এটা হলো মডার্ন আন্ডারস্ট্যান্ডিং অফ বিগ ব্যাং। তো এইটা আমরা পরে গিয়ে থিওরি অফ রিলেটিভিটিতে গিয়ে আমরা বুঝতে পারবো, আমি এই পরে ক্লাসে বিশ্লেষণ করব। তো আইনস্টাইন প্রথম কথা বললেন যে একটা একটা থিওরি দিলেন যে হ্যাঁ, একটা জায়গায় ছিল, সেখান থেকে যাত্রা শুরু হয়েছে। এটা আমরা পরে একটু একটু বুঝতে পারবো। 1920 সালে কোয়ান্টাম মেকানিক্স, যে যারা নাকি সাব অ্যাটমিক পার্টিকেলস নিয়ে ডিল করে, হ্যাঁ, তারাও এক ধরনের কথা বললো যে হ্যাঁ, এটা সম্ভবত একটা জায়গায় থেকে এসছে, একটা জায়গায় সব ছিল। 1922 সালে আলেকজান্ডার ফ্রাইডম্যান, রাশিয়ান কসমোলজিস্ট এন্ড ম্যাথমেটিশিয়ান, তিনি আবার এক ধরনের ইকুয়েশন করলেন। যে আইনস্টাইন বলল যে উনি টাইম এন্ড স্পেস ফেব্রিক্স কিছু কথাবার্তা বলেছেন, তখন সে 2200 সালে বলতেছে হ্যাঁ, আইনস্টাইন যেটা বলছে এইটা ঠিক, এবং একটা জায়গা থেকে এটা এক্সপান্ড করে 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 এইটা যাত্রা শুরু করেছে। এটা একটা জায়গায় স্ট্যাটিক ছিল। হ্যাঁ, আর 1924 সালে আমেরিকার অ্যাস্ট্রোনমার এডউইন হাবলস, এই যে হাবলের টেলিস্কোপের কথা আমরা সবাই জানি। তো এই হাবলস টেলিস্কোপ তৈরি হলো কবে? হাবলস মেজারমেন্ট অফ দ্য গ্রেট ডিস্টেন্স ফ্রম দ্য নিয়ারেস্ট স্পাইরাল নেবুলা। আইনস্টাইন যে থিওরি দিয়েছিলেন সেটা এক ধরনের থিওরিটিক্যাল ল্যাবের মাধ্যমে উনি কথা বলেছেন, কিন্তু বাস্তবে উনি ঘটনাগুলো পর্যবেক্ষণ করেন না। 1924 সালে হাবল যখন টেলিস্কোপ আবিষ্কারের মাধ্যমে উনি খেয়াল করলেন যে হ্যাঁ, যে এই তারাগুলো আমি দেখতে পাচ্ছি, তারাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে বাইরের দিকে চলে যাচ্ছে। তো এইটা দেখতে পাচ্ছেন যে বাইরের দিকে চলে যাচ্ছে মানে একটা সময় ভিতরের দিকে ছিল, সেটা ধারণা করা যায়। তো সেটা একটা ফর্মুলার মাধ্যমে বোঝা যায়। তাইলে আইনস্টাইন কি বললেন? যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে কি বললেন? ই অফ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এনার্জি ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি অফ লাইটের স্কোয়ার। আচ্ছা, এটা আমি পরে, আমি যখন আইনস্টাইনের থিওরিটাকে বর্ণনা দিব তখন আর একটু ক্লিয়ার হওয়া যাবে। এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে বিভিন্ন দাগ দেখা যাচ্ছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখা যাচ্ছে, একটা একটা কাপড়ের মতো ওই যে স্কোয়ার টাইপের, সুতার মতো স্কোয়ার টাইপের দেখা যাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছেন? একদিন যদি বলেন আমার কথা কি বোঝা যাচ্ছে, এবং এখানে কি এই এই ছবিটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, রাইট, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আইনস্টাইন বলছে এই যে আইনস্টাইন বলছে এই দাগগুলো এই পুরো আহ, মহাবিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো আমরা দেখতে পাই না। তো এগুলোর ভার্টিক্যাল এক্সিস আছে, হরিজেন্টাল এক্সিস আছে। এই দাগগুলো হলো সেগুলো। আমরা যেমন নর্মালি বলি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এটা তো আমরা বুঝি 3 ডাইমেনশনাল। আইনস্টাইন বললেন আর একটা ডাইমেনশন, টাইম স্পেস ফেব্রিক্স। এইটা হলো আইনস্টাইনের মেইন সৃষ্টি। তাহলে এই যে আমরা যে দাগগুলো দেখছি এগুলো হলো টাইম স্পেস ফেব্রিক্স। তাহলে যে কোনো জিনিস যখন যাওয়া শুরু করবে, সে এই এই টাইমের, সে যখন যাবে তখন, এই যে যখন বিগ ব্যাংটা শুরু হলো তখনই সময়ের যাত্রা শুরু হলো। এর আগে কিন্তু সময় ছিল না।
টাইমের স্পেস ডিস্কের যাত্রা শুরু হয় না। তাহলে সে একটা ভেলোসিটিতে যে একটা একটা জায়গা থেকে যাত্রা শুরু করে বাইরের দিকে যাচ্ছে, তাহলে আমি যদি বাঁ দিকে খেয়াল করি, তাহলে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি দেখতে পাচ্ছি ফ্র্যাকশন অফ সেকেন্ডে আফটার গ্লো অফ লাইট স্টারের যাত্রা শুরু হলো। এখানে ডার্ক এজ ছিল এবং এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডিগ্রি প্রেসার ছিল, সবগুলোর মাধ্যমে একটা ছোট জায়গার মধ্যে অবস্থিত ছিল এবং যাত্রা শুরু করলো এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই ফার্স্ট ব্লো আপটা হলো। এই এক ধরনের বিস্ফোরণ, বাট বিস্ফোরণ বলা যাবে না, এটাকে এক্সপানশন বলতে হবে। হ্যাঁ, প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল যে এটা একটা বিস্ফোরণ ছিল। আর আর আজকে অথচ কোরআন বলছে যে আমি এটাকে আল্লাহ বলছে তোমাদের একসাথে ছিলাম, আমি তোমাদেরকে ভেঙে চুরে যাত্রা শুরু করাই দিলাম। আজকে বিজ্ঞানীরা জানতে পারছে এটা একটা যদি যে জায়গায় একটা যদি এক্সপ্লোশন হয়, আপনি যদি খেয়াল করেন, একটা যদি বোমা বিস্ফোরণ করা হয়, সেই বোমার স্পিডটার গুলো যখন যাওয়া শুরু করবে কিছু দূর গিয়ে এইটার ভেলোসিটিটা কমে যাবে, আস্তে আস্তে এটা পড়ে যাবে, এটা ভেলোসিটি জিরো হয়ে যাবে। বাট এখানে কিন্তু অনগ্রাউন্ডে সেটা হচ্ছে না। বাস্তবে যেটা হচ্ছে, যত দূরে যাচ্ছে তত এটি স্পিড আরো বেড়ে যাচ্ছে এবং এই বাড়ছে কারণটা হচ্ছে ডার্ক এনার্জি, আর এটা টেনে ধরছে হচ্ছে ডার্ক ম্যাটার। এগুলো আমরা পরে বুঝবো। যে কথাটা আমি একটু আগে বললাম, সমস্ত ইউনিভার্সের সৃষ্টির 4% হচ্ছে আমরা যেগুলো যে ব্যাটার গুলো বস্তুগুলো আমরা ধরে ধরে দেখতে পারি, বুঝতে পারি, হাত দিয়ে টাচ করতে পারি, স্পর্শ করতে পারি, সেটা অনলি 4%। আর এই যে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিস একটা একটাকে ধরে রাখছে একটা আকর্ষণের মাধ্যমে, যে বিলিয়ন, আপনি কোটি কোটি বছর একটা একটা গ্যালাক্সি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি 1 লক্ষ দৈর্ঘ্য হচ্ছে, যদি আপনি আলোর গতিতে যান তাহলে 1 লক্ষ বছর যাবে লাগবে। তাহলে এগুলোকে কে আকর্ষণ করে ধরে রাখছে? এই যে ডার্ক ম্যাটার গুলো, অন্ধকারাচ্ছন্ন বস্তুগুলো এগুলোকে আকর্ষণ করে ধরে রেখেছে। সেই ডার্ক ম্যাটারের পরিমাণ হচ্ছে 23%। আর যেগুলো এগুলোকে বাইরে দিয়ে যাচ্ছে, যে বস্তুটা যত বেশি বাইরে, 2011 সালে এটা আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছে, পরের দিকে আমি জানতে পারবো না, সেটা হলো ডার্ক এনার্জি। বিজ্ঞানীরা এখনো খুব ক্লিয়ার না, বাট অবাক হয়ে যাচ্ছে যে মহাভারতের সৃষ্টির সময় ডার্ক এনার্জিটা ছিল, যখন এই জিরো পয়েন্টে ছিল তখন এই এই জিনিসটা আল্লাহর ভিতরে দিয়ে দিয়েছে, যেগুলো আজকে এটা এটা এই ডার্ক এনার্জি তৈরি হচ্ছে এবং স্পেস থেকে যত দূরে যাচ্ছে তত স্পিড বেড়ে যাচ্ছে। ইটস আনবিলিভেবল। তো এইটার পরিমাণটা হচ্ছে 67%। তাহলে চিন্তা করা যায়, সরি 73%, 73%, 4%, 27%, 73%, যেটা আমি একটু আগে দেখে এসেছি। তো এখন চিন্তা করেন যে কি বিশাল ব্যাপার এই ডার্ক এনার্জি, এটা আমরা পরে একটু ভালো বুঝতে পারবো। তাইলে আমরা একটু একটু হাবল টেলিস্কোপের মাধ্যমে কি পেয়েছে, এই সিরিজ অফ ডিস্টেন্স ইয়েটাকে হাবল যেটা করেছেন, উনি যখন গ্যালাক্সি গুলোকে এই যে রেড শিফট বলে, এই সিএমবি কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, এই যে এখন তো আমরা 1300 কোটি বছর, 1380 কোটি বছর পার হয়ে গেছে বর্তমানে আমরা যেখানে আছি। যে জায়গাটা দেখতে পাচ্ছি 1380 কোটি বছর দূরত্ব জায়গা দেখতে পাচ্ছি, ওইখান থেকে এই যে যখন যাত্রাটা শুরু হয়েছিল তখন ওইখান থেকে একটা এনার্জি বের হয়েছে, এটা ঠান্ডা হয়ে সেটা হচ্ছে সিএমবি, সেটা ছড়িয়ে গেছে চারিদিকে, সেটাকে বলা হচ্ছে কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। সেইটা আজকে হাবল টেলিস্কোপের মাধ্যমে ওই জিনিসটা বের করতে পারছে। তো সেইটা দেখতে দেখা যাচ্ছে যে এইটা মাধ্যমে বাইরের তারাটা, সবচেয়ে দূরের তারাটাকে বের করতে পারছে এবং সেইটাও বাইরে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো 1927 সালে জর্জ লেবেট্রি উনি দেখলেন যে এই এক্সপানশন অফ ইউনিভার্স, এই সিএমবি একটা জিনিসের মাধ্যমে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে বাইরের দিকে চলে যাচ্ছে। আর হাবল আবার
1929 সালে উনি এটা উনি জিনিসটাকে স্পেসিফিক মেজারমেন্টের মাধ্যমে বের করতে পারলেন যে হে আমি দেখতে পাচ্ছি এটা বাহিরে একটা ডিস্টেন্স ওরে বাইরে দিকে ছুটে যাচ্ছে। আর 1931 সালে জর্জ লেবেট্রে উনি বললেন যে যেহেতু একটা বেগে একটা সময়ের মাপে এটা বাহিরের দিকে চলে যাচ্ছে, তার মানে আমরা যদি এই সময়ের পিছন দিকে যাই একই স্পিডে, তার মানে আমরা ধরে নিতে পারি যে সবকিছু পিছনে একটা জায়গায় কেন্দ্রে ছিল এবং ছোট একটা জায়গার মধ্যে ছিল এবং একটা অতিরিক্ত মাসের কেন্দ্রবিন্দু ছিল, মানে পয়েন্ট অফ সিঙ্গুলারিটিতে ছিল। এখন এই জায়গাটা খেয়াল করেন, আগের ছবির সাথে মিলিয়ে দেখেন। তাহলে যখন জিরো পয়েন্টে ছিল বাঁ দিকে খেয়াল করেন, যখন পয়েন্ট অফ সিঙ্গুলারিটি ছিল, যখন পয়েন্ট মিলি পয়েন্ট ওয়ান সেকেন্ড ক্রস করলো, মাইক্রো সেকেন্ড, হ্যাঁ, বিলিয়ন্স অফ লাইট ইয়ার্স ক্রস করেছে, এই যে রেড শিফট গুলো যাত্রা শুরু করেছে, এই যে ব্লু যে ডট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো সেই ব্লু সিএমবি, সিএমবি কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, যেটাকে রেড শিফট বলা হয়। এগুলো ক্রস করে ডান দিকে চলে আসে, নীল নীল জিনিসগুলো দেখা যাচ্ছে। এটাকে এই সিএমবিটা আবিষ্কার করে কিন্তু বিজ্ঞানী কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে, যেগুলোকে বলা হয় রেড শিফট। এই রেড শিফটের মাধ্যমে আস্তে আস্তে বিলিয়ন্স অফ লাইট ইয়ার্স দূরের জিনিসটাকেও বোঝা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। 1949 সালে ফ্রেড হ্যাভেল ইনি প্রথম একটা বিবিসিতে রেডিও ব্রডকাস্টের সাক্ষাৎকারের সময় এই পুরো ঘটনাটাকে উনি বিগ ব্যাং হিসাবে পরিচয় করিয়ে দিলেন বিশ্বের সামনে। তাই বিগ ব্যাং এর ওয়ার্ডটা, শব্দটা, আইডিয়াটা পাচ্ছিলেন যে মনে হয় একখানে ছিল, বাট এই যে বিগ ব্যাং কথাটা শুরু হলো কিন্তু 1950 সালে, আজ থেকে মাত্র 70 বছর আগে, 74-75 বছর আগে, যেটা নাকি মহারত আল্লাহ 1500 বছর আগে অলরেডি বলেছে। তো এখানে ফ্রেড হোয়েল কি বলছে যে দিস থিওরিজ আর বেসড অন সাম হাইপোথিসিস। একদিন একটা হাইপোথিসিস টাইপ বোঝা যাচ্ছিল, বাট সিএমবিটা তখনও ক্লিয়ারলি বোঝা যায় না, কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডটা তখনও ক্লিয়ারলি বোঝা যায় না, বাট টোটাল মেজারমেন্ট দিয়ে হাবল জিনিসগুলোকে হালকাভাবে বুঝতে পারছিলেন এবং ওই বিজ্ঞানীরা বুঝতেছিলেন যে বাইরে চলে গেছে, তার মানে নিশ্চয়ই আমরা যদি পিছনের দিকে যাই তাহলে একটা কেন্দ্রের মধ্যে জিনিসগুলো ছিল একসময়। আর বিগ ব্যাং এর ধারণা দিলেন 1949 সালে। আর র্যালফ আলফার এবং রবার্ট হারম্যান, ওনারা এই প্রথম কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের ধারণা দিয়ে আসলেন সাইন্টিফিক্যালি। ওনারা এই ধারণাটা কিভাবে পেলেন, এখন আমরা সিএমবিটা বোঝার চেষ্টা করব। এই সিএমবিটা হচ্ছে একটা কুলড রেমনেন্ট অফ দ্য ফার্স্ট লাইট। প্রথম যখন কোটি কোটি বিলিয়ন্স অফ ডিগ্রি টেম্পারেচার থেকে লাইটটা যে নির্গত হয়েছিল যাত্রা শুরু প্রথম দিকে, সেই সময় যে যে লাইটটা পাওয়া গিয়েছিল, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সিএমবি, দ্য ফার্স্ট কুল রেমনেন্ট অফ দ্য ফার্স্ট লাইট, যেটা ইউনিভার্সের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন পর্যন্ত। 1965 সালে এই সিএমবি একটা রেডিয়েশন, যখন পেনজিয়াস এবং উইলসন ওনারা, হ্যাঁ, তারা ইউনাইটেড স্টেটস এর বিজ্ঞানী, 1965 সালে ওনারা খেয়াল করলেন, ওনারা এই যে মাইক্রোওয়েভ সিগন্যাল দিয়ে কাজ করছিলেন, রেডিও ওয়েভ দিয়ে কাজ করছিলেন টেলিস্কোপের মধ্যে। ওনারা খেয়াল করলেন যে আমাদের এই গ্যালাক্সির বাহির থেকে একটা একটা রে, ব্লু রে টাইপের, তাদের এই টেলিস্কোপের মধ্যে এসে ধরা দিচ্ছে, যেটা নাকি সামথিং মিরাকল। এবং সিগন্যালটা পর্যবেক্ষণ করে ওরা দেখলেন যে এটা আমাদের গ্যালাক্সির কোনো সিগন্যাল না, আমাদের গ্যালাক্সির বাহিরের থেকে সিগন্যালটা আসতেছে। আমার কথা শোনা যাচ্ছে? সরি, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমরা। কথা শোনা যায়? স্লাইড দেখা যায়? স্লাইড দেখা যায়? স্লাইড দেখা যায়?
জি স্যার, দেখা যায়। আচ্ছা, গুড। সরি, আজকে একটু বিজ্ঞানের বেশি কঠিন কথাবার্তা বলছি, আপনাদের জন্য একটু কষ্ট হচ্ছে মনে হয়। পরে আরেকবার একটু কথাগুলো শুনবেন, নিজেরা একটু পড়াশোনা করবেন। তো আমরা এই জায়গায় ছিলাম, আমরা সিএমবিটা কে বোঝার চেষ্টা করছি যে বিজ্ঞানীরা এটা কিভাবে বের করলেন। তো ইউনাইটেড স্টেটস আমেরিকার বিজ্ঞানী পেনজিয়াস এবং উইনসন 1965 সালে ওনারা স্পেসিফিক, ওনারা যখন গবেষণা করছেন রেডিও ওয়েভ নিয়ে টেলিস্কোপের মধ্যে উনি ওনারা খেয়াল করলেন যে একটা প্রেসাইজ একটা সোর্স থেকে একটা এনার্জি আসতেছে, সিগন্যাল আসতেছে, যেটা এই 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 গ্যালাক্সির না, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির না, বাইরের কোনো গ্যালাক্সি থেকে আসতেছে। এবং তারা তখন যেটাকে ক্যাপচার করলেন, তার অরিজিনালটা বের করার চেষ্টা করলেন। তখন তারা এই এই পুরো ইউনিভার্স, এই যে বিশ্বজগতের সৃষ্টির অরিজিনে যাওয়ার এই বুদ্ধিটা পেলেন এবং সিএনবির এই ধারণাটা পেলেন। সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না যে মহান তাআলা যে কথাটা 1500 বছর আগে স্পেসিফিক বলেছেন, তা বিজ্ঞানীরা সায়েন্সের মাধ্যমে বুঝতে পারলেন 1965 সালে, আজ থেকে মাত্র 75 বছর আগে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকর যে আমরা এটাকে এখন বুঝতে পারছি। আর মহান আল্লাহ তাআলা যদি এইভাবে সবকিছু সৃষ্টি করতে পারেন, তাহলে উনি আমাকে আপনাকে আবার তৈরি করে আমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করে হিসাব নিকাশ দিতে পারবেন না কেন? নিশ্চয়ই পারবেন, তার জন্য কোনো ব্যাপারই না। তাহলে আমরা আরেকটু বুঝবো যে এই যে বিগ ব্যাং থিওরি, যে ইউনিভার্স বিগিনিং যে হট এবং খুব স্মল একটা অবস্থায় ছিল, সেখান থেকে যে এক্সট্রাপোলেশন অফ দ্য এক্সপানশন ইউনিভার্স, তারা এটাকে ব্যাকওয়ার্ড এক্সট্রাপোলেট করেছে, সামনে থেকে গিয়ে ইনফিনিট ডিস্টেন্সে গিয়ে তারা দেখেছে যে টেম্পারেচার, লাস্টের সেন্টেন্সটা খেয়াল করেন, the measurement of temperature fluctuations in the CMB, the time that has passed from the event বিগ ব্যাং থেকে তারা বের করতে পারলো যে এই পুরো বিশ্বজগতের বয়স হচ্ছে 13.799 প্লাস মাইনাস 0.021 বিলিয়ন ইয়ার্স। আমরা মোটামুটি ধরে ধরে নিতে পারি 1380 কোটি বছর। এইটা এত ফ্র্যাকশন মনে রাখার দরকার নাই, আপনারা একটু বড় দাগে মনে রাখবেন। 1380 কোটি বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে মহান তাআলা মহাবিশ্বের যাত্রা শুরু করেছিলেন। তার আগে কি ছিল? তার আগে তার আগে সবকিছু একটা কেন্দ্রবিন্দুতে ছিল। মহান তাআলা নিজে ছিলেন, তার আরশ ছিল, কলম ছিল, পানি ছিল। মহান আল্লাহ ব্যতিরেকে তিনটা জিনিস ছিল। কলম ছিল, যে কলমকে মহান আল্লাহ বলেছিলেন যে তুমি সামনের দিকে কি ঘটনা ঘটবে সেগুলো লিখতে থাকো। এবং নবী ইসলাম কিন্তু মেরাজ শরীফে গিয়ে তখনও দেখেছেন সেই কলম লিখেই যাচ্ছে, শব্দ হচ্ছে। এবং কলম ছিল, আরশ ছিল এবং পানি ছিল, যে পানির উপরে মহান আল্লাহর আরশটা ছিল। এবং এই পুরো সৃষ্টিটা হওয়ার পরে মহান আল্লাহর আরশটা নিয়ে উনি উপরে চলে যান, ঊর্ধ্ব গগনে চলে যান। তাহলে এই ঘটনা ঘটার পয়েন্ট অফ সিঙ্গুলারিটির আগে সময় ছিল না, টাইম এর স্পেস ফেব্রিক্স ছিল না। তো সময় হচ্ছে আল্লাহর বিশেষ সৃষ্টি, এবং যেটা আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে সুন্দরভাবে বর্ণনা করেছে, যেগুলো আমরা পরে তার তার থিওরিটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি পরবর্তীতে। তাহলে আমরা বিগ ব্যাং এর যাত্রার শুরু থেকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। বিগ ব্যাং থেকে প্রথম যখন যাত্রাটা 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, তারপরে খেয়াল করেন টি সময় ইকুয়াল টু শূন্যর পরে -43। যারা বিজ্ঞানের ছাত্র তারা একটু বুঝতে পারবেন ব্যাপারটা। তাইলে 1 সেকেন্ডের কোটি 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 কোটি, মানে শূন্যর পরে 43টা শূন্য দেয়, 10-এর পরে 43টা শূন্য দেয়, কোটি 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 কোটি, আনলিমিটেড কোটি ভাগের 1 ভাগ সেকেন্ডে যখন যাত্রা, বিগ ব্যাং এর মাত্র যাত্রা শুরু করলো, সেই সময় যে সৃষ্টি হওয়া শুরু করলো এই তারাগুলোর, তার সময় আমাদের পুরো বিশ্বজগতের সৃষ্টি হওয়া শুরু করলো, এই 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 সময়টাকে বলা হচ্ছে প্ল্যাঙ্ক ইরা। আমাদের এই সৃষ্টি জগতে যে বেসিক এলিমেন্ট গুলো,
আমরা আমরা যে ইলেকট্রন, প্রোটন, কোয়ার্ক, নিউট্রিনো যেগুলো আমরা বলছি, যেগুলো নাকি একটা পরমাণুর মধ্যে ঢুকে গেল, সেইটা এই বেসিক এলিমেন্ট গুলো, হাইড্রোজেন, হিলিয়াম, যে বেসিক 106টা আমরা বেসিক এলিমেন্ট জানি, স্পেশালি হিলিয়াম, হাইড্রোজেন, কার্বন, হ্যাঁ, এই যে তাদের বেসিক এলিমেন্ট গুলো যে মাইক্রোসেকেন্ড সময়ের মধ্যে তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্ক ইরা, যেটা নাকি 1 সেকেন্ডের 10⁻⁻43 সেকেন্ড। তো the universe was বিলিয়ন ডিগ্রি বয়লিং টেম্পারেচার মধ্যে ছিল, যেটা আমি আপনাকে দেখিয়েছি একটু আগে। তো এখানে এই যে কোয়ার্টজ ম্যাটেরিয়াল, হিগস বোসন পার্টিকেলস, হিগস বোসন ফিল্ড, গড পার্টিকেল, এগুলো হচ্ছে 6 টাইপস অফ ইন্টারনাল কনস্টিটিউয়েন্টস, যেটা আমি আপনাদেরকে এর আগে ক্লাসে বলেছি। হ্যাঁ, যে যে আপ আপ কোয়ার্টস, ডাউন কোয়ার্টস, দিস দ্যাট, যে মাইক্রো সাব অ্যাটমিক ওয়ার্ল্ড, যে কোয়ান্টাম ওয়ার্ল্ড যেটা বলছে, যে কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্টের মাইক্রো পার্টিকেল যে ওয়ার্ল্ডটা বলেছি আমি। হ্যাঁ, তো সেই জিনিসগুলোর সৃষ্টিগুলো হচ্ছে এই প্ল্যাঙ্ক ইরার সময়টাতে। and all lepton, neutrino, ইলেকট্রন ভাগলে হয় নিউট্রিনো লেপটনস, যেটা আমি জানতাম, রিসেন্টলি জেনেছি। হিগস বোসন ফিল্ড, সবকিছুই একটা সময় সবগুলো একটা তৈরি, একটা একটা ওয়েভ পরিবর্তন, আমাকে ভাগলো ওয়েভ হয়ে যাব, আপনাকে ভাগলো ওয়েভ হয়ে যাবে, আমরা সবাই দিনের শেষে ভাগতে 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 ওয়েভ হয়ে যাবে, কিছুই থাকবো না। তো অল ওয়ার ক্রিয়েটেড, সবকিছু ক্রিয়েট হয়েছিল এই প্ল্যাঙ্ক ইরার মাইক্রো সেকেন্ডের ভিতরে। তো তাইলে অল কসমোস ওয়ার কুল তৈরি হয়েছিল, যেখানে 90% হাইড্রোজেন ছিল, 10% হিলিয়াম ছিল, বেসিক ম্যাটেরিয়াল, তারপরে বাকিগুলো হয়, এন্ড উইদিন 2 মিনিটস অফ বিগ ব্যাং। তাইলে এই সমস্ত আমরা যে 4% যে আমরা নর্মাল ব্যাটারের কথা বললাম, যে সেগুলো তৈরির যে বেসিক ম্যাটেরিয়াল গুলো, যে বেসিক ম্যাটেরিয়াল হচ্ছে হাইড্রোজেন 90%, 10% হিলিয়াম। এই যে সূর্য, যে এখনো যে আমাদেরকে আলোর তাপ দিয়েছে, অল হাইড্রোজেন ট্রান্সফর্মিং, যে যে ইলেকট্রন বম্ব, হাইড্রোজেন বম্ব মাধ্যমে আমাদের করছে, এভরিথিং, অল জ্বালানি। তো সমস্ত রাইট, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, এতক্ষণ শোনা যায়নি। এতক্ষণ ডিসকানেক্টেড ছিল, এই আবার তার তার আগেও শোনা যায়নি স্যার, ওই যে কেটে কেটে আসছে তো শোনা যায়নি। আচ্ছা, আমি তাহলে একটু আবার একটু পিছনের দিকে যাচ্ছি, এক্সট্রিমলি সরি। রাইট, একটু আগে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যে প্ল্যাঙ্ক ইরা 1 সেকেন্ডের 1/10⁻⁻43 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডের 10-এর পরে 43টা শূন্য বসাতে হবে, কোটি 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 ভাগের 1/সেকেন্ডে যে ঘটনাগুলো ঘটছে, যে বেসিক ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, সেটাকে বলে প্ল্যাঙ্ক ইরা। এবং এই প্ল্যাঙ্ক ইরার প্রথম দিকের 2 মিনিটের মধ্যেই সমস্ত কিছু তৈরি হয়ে যায়, যার 90% হচ্ছে হলো হাইড্রোজেন, 10% হচ্ছে হিলিয়াম, সমস্ত জ্বালানিগুলো তৈরি হয় ওই সময়। তো এই জিনিসগুলো, এই যে 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু হলো, এই যে খেয়াল করেন যে টাইম এন্ড স্পেস ফেব্রিক্স এর মাধ্যমে 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু হলো, চারিদিকে টাইম এন্ড স্পেস ফেব্রিক্সে তারা টারাগুলো যা হচ্ছে, যার যত ওয়েট বেশি, সে টাইম এন্ড স্পেস ফেব্রিক্সে গিয়ে বেশি ওয়েট দিয়ে জামার কাপড়টাকে কমিয়ে নিয়ে আসতেছে, যে যত কমিয়ে নিয়ে আসবে তার জন্য সময় তত স্লো যাবে। তাহলে আমি এখন দেখব ইউনিভার্স যখন প্ল্যাঙ্ক ইরাতে থাকলো 10⁻⁻43 সেকেন্ড, যেটাকে বলা হয় প্ল্যাঙ্ক ইপক ফেজ, তখন বেসিক্যালি আমরা যে 4 ফান্ডামেন্টাল ফোর্সের কথা জানি, এর আগে একটা ক্লাসে আমি বলেছিলাম, সেটা আমরা জানি
যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, যেগুলো এই পুরো ইউনিভার্সটাকে একসাথে ধরে রেখেছে, বেসিক ফোর্স, এইটা কিন্তু ওই সময় তৈরি হয়। এবং এই যে কোয়ার্ক, নিউট্রিনো, মাইক্রো পার্টিকেলস গুলো সবকিছু তৈরিটা হয় এই প্ল্যাঙ্ক ইরাতে। In this stage, the universe was only about 10 to the power minus 35 meter wide. তাইলে 1 মিটারের 1/10 পরে 35টা শূন্য দিলে তখন ইউনিভার্সটার সাইজটা হবে ততটুকু। তার মানে 1 মিটারের ক্ষুদ্র 1 ভাগ। তারপর কনসিকুয়েন্টলি হ্যাড এ টেম্পারেচার, অ্যাপ্রক্সিমেটলি টেম্পারেচার তখন তাপমাত্রা ছিল 10 to the power 32 ডিগ্রি সেলসিয়াস। 10 পরে 32টা শূন্য দেয়, তাহলে কোটি 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 ডিগ্রি সেলসিয়াস। এবং ইয়েটা ছিল ইউনিভার্সের ইউনিভার্সের ইয়েটা ছিল 1 মিটারও না, পুরো ইউনিভার্সটা এত ক্ষুদ্র জায়গার মধ্যে ছিল। এই যে প্ল্যাঙ্ক ইরা থেকে এখন খেয়াল করেন, বিগ ব্যাংয়ের 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো প্ল্যাঙ্ক ইরাতে, যখন কি বিশাল ব্লো আপটা হচ্ছে, এই যে গ্র্যান্ড ইউনিফিকেশন ইরা, এখানে এই ফোর বেসিক ডাইমেনশন অফ ফোর্সেসটা এখানে লাভ করলো, যার ফলে প্রত্যেকেই কানেক্টেড। ওই যে বললাম না, 0 পয়েন্ট থেকে ওই যে তারাটা 9,000 সাড়ে 9,000 কোটি আলোকবর্ষ দূরে আছে, সেও কিন্তু আমার সাথে কানেক্টেড থ্রু দিস ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, হ্যাঁ, ওয়েভের মাধ্যমে, হ্যাঁ, সেটা কি গ্র্যান্ড ইউনিফিকেশনের মাধ্যমে, স্প্রিংসের মাধ্যমে অল কানেক্টেড ফ্রম, এবং এই কানেকশন গুলো হলো কিন্তু এইখান থেকে শুরু। So electro weak force, electromagnetic force, weak nuclear force, strong nuclear force, gravitational force, সবগুলো ফোর্সের যাত্রা শুরু হলো এই 10 to the power minus 20, মানে এই প্রথম সেকেন্ডের প্রথম দিকেই। এবং যখন ইউনিভার্স তার তার এলাকা 1 মিটার, 10 মিটার, 20 মিটারের মধ্যেই এবং মাইক্রো সেকেন্ডের মধ্যেই এই সৃষ্টিগুলো কমপ্লিট হয়ে গেল। সাকসিডেড গ্র্যান্ড ইউনিফিকেশন, সব থিওরি গুলো একসাথে, যে আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, সবকিছু উনি তৈরি করেছেন। সো দিস ইজ এ গ্রেট প্রুফ হিজ মাইট এন্ড ম্যাজেস্টি। আমরা বিজ্ঞান না জানলে আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা বুঝবো না, কোনোভাবে সম্ভব না। তো এখানে দিস ইউনিভার্স ওয়াজ পিওরলি এনার্জি ইন ওয়ান প্লেস। তো তাইলে কি হচ্ছে, ইউনিভার্স এট 10 to the power minus 37 সেকেন্ডে কি হচ্ছে, তখন এই কসমিক ইনফ্লেশনটা হচ্ছে, এবং এই ফাস্টার দেন স্পিড অফ লাইট বেড়ে যেয়ে তখন টেম্পারেচার যত বেগে বাড়া শুরু করেছে, তত আবার ঠান্ডা হওয়া শুরু করেছে। তো খেয়াল করেন লাস্টের সেন্টেন্সটা, যে কসমিক ইনফ্লেশনটা হচ্ছে, ইউনিভার্স গ্রিউ এক্সপোনেনশিয়ালি, এক্সপানশনটা হচ্ছে মাইক্রোসেকেন্ডের মধ্যে, ফাস্টার দেন স্পিড অফ লাইট, আর টেম্পারেচারটা কমে যাচ্ছে as a factor of 1 lakh। তার মানে মাইক্রো সেকেন্ডে 1 লাখ সেন্টিগ্রেডের 1 ভাগ করে টেম্পারেচার কমে যাচ্ছে। তো এই ইনভার্সলি প্রপোর্শনাল, যখন যাত্রা শুরু করলো টেম্পারেচার কমা শুরু করলো, আর আয়ত্ত জায়গার পরিমাণ বাড়তে থাকলো। আবার 10 to the power minus 36 সেকেন্ডে কি হচ্ছে, তখন এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং নিউক্লিয়ার ফোর্স এইটা আর কি ইউনিফাইড হলো, রিমেইনিং ইউনিফাইড, এবং ইনফ্লেশনটা স্টপ হইল। তো প্রত্যেকটা সেকেন্ড ক্যালকুলেশন, ভলিউম হ্যাভিং ইনক্রিজ বাই ফ্যাক্টর অফ 10 to the power 78। পরবর্তীতে গিয়ে যখন 10 to the power minus 33 সেকেন্ডে আসলো, তখন এই ভলিউমটা 10 to the power 78, তার 10 পরে 78টা শূন্য দেয়, কোটি 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 বাড়া শুরু। ইট ওয়াজ এ বিশাল স্টার, বিগ জাম্প, এক্সপ্লোশনের বিগ জাম্প, হ্যাঁ। Then reach to the temperature required for the production of a quark glued plasma। তখনও কিন্তু কোয়ার্ক ম্যাটেরিয়াল তৈরি হয় নাই। এই তারপরে 10 to the power minus 36 সেকেন্ডে গিয়ে এই কোয়ার্ক গ্লুড নিউট্রিনো, যে মাইক্রো ইয়েগুলো, সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো, এলিমেন্টারি পার্টিকেল গুলো হওয়া শুরু করলো। টেম্পারেচার ওয়াজ সো হাই যে পার্টিকেল এবং তার অ্যান্টি পার্টিকেল পেয়ার্স হয়ে যায়। ওই যে আমি বলছিলাম, মহাদারা বলছে আলাদা জালিলি আর্দা বিহাদা ওয়াল জিবালা আওতাদা খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তৈরি করেছি। তো এখানে যখন পার্টিকেল গুলো তৈরি হলো,
সব কিন্তু জোড়া জোড়া। আজকে কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট, কোয়ান্টাম কমিউনিকেশন আবিষ্কার করে 2023 সালে নোবেল প্রাইজ পেয়েছে। যে কোয়ান্টাম কমিউনিকেশনের মাধ্যমে উইদাউট এনি পাওয়ার লস যোগাযোগ করা সম্ভব। So that is the creation of universe at the beginning of the universe by Allah subhanahu wa ta'ala. এই যে পার্টিকেল আর অ্যান্টি পার্টিকেল পেয়ার্স যেটা আবিষ্কার করে 2023 নোবেল প্রাইজ পেয়েছে। তো এই যে at some point যে unknown reaction called baryogenesis, মানে এই যে বেসিক এলিমেন্ট গুলোকে বলা হয় বেরিওজেনেসিস, এই তৈরি করার প্রসেসটাকে বলা হয় বেসিক এলিমেন্ট গুলো, ইউনিভার্স তৈরি বেসিক এলিমেন্ট গুলো তৈরি করাকে বলা হয় বেরিওজেনেসিস। এটা ওই সময় তৈরি করা হয়। এবং যে এক্সেস অফ কোয়ার্টস এন্ড লেপ্টোস পার্টিকেল গুলো কিছু হয় অ্যান্টি কোয়ার্ক, কিছু হয় অ্যান্টি লেপ্টন। তো এখানে প্রিডমিনেন্স অফ ম্যাটার ওভার অ্যান্টি ম্যাটার হয়, মানে পজিটিভ এগুলো বেশি হয়, পজিটিভ ম্যাটার গুলো অ্যান্টি ম্যাটার উপর। তারপরে এই বস্তুগুলো একটা স্টেবল ইউনিভার্সের জন্ম দেয়। দিস ইজ হাউ অল দ্য বেসিক পার্টিকেলস অফ ইউনিভার্স ওয়ার ক্রিয়েটেড ইন দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স। তো আমরা একটা বালু কণার মধ্যে যে পরিমাণ পরমাণু আছে, যে পরিমাণ কোয়ার্ক ম্যাটেরিয়াল আছে, একটা মানুষ সারা জীবনে গড়ে শেষ করতে পারবে না। তাইলে এই যে বিশাল কার্যক্রম মহান আল্লাহ এটা সৃষ্টির শুরুতেই করেছেন, এখন কিন্তু করা সম্ভব না। এবং এই যে জোড়ায় জোড়া তৈরি করার যে ব্যাপারটা, পার্টিকেল অ্যান্টি পার্টিকেল, হ্যাঁ, এগুলো কিন্তু এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমরা তো এটা মাহাত্ম্যটা বুঝি না। আজকে এটা তৈরি করে নোবেল প্রাইজ পাচ্ছে। ইউনিভার্স কন্টিনিউ টু ডিক্রিজ ইন ডেন্সিটি অ্যান্ড ফল টেম্পারেচার, যত বাড়তে থাকলো টেম্পারেচার কমতে থাকলো। হ্যাঁ, ইন দিস ট্রানজিশন টুক প্লেস ফর দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস, যেটা বলেছি যে এলিমেন্টারি পার্টিকেলস, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তৈরি হওয়া শুরু করলো। হ্যাঁ, এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক ফোর্স, তখন 10⁻12 সেকেন্ড, এক সেকেন্ডের 10⁻12, 10-এর পরে 12টা শূন্য দিতে হবে। হ্যাঁ, সায়েন্টিস্ট ওনলি ডিসকভার যে এই জিনিসগুলো জাস্ট রিসেন্টলি ডিসকভার করেছে। এবং এনার্জি ড্রপ দ্য ভ্যালুজ দ্যাট ক্যান বি অ্যাচিভ ইন পার্টিকেল এক্সেলারেটর পার্টিকুলারলি। এবং এটা কিন্তু সুইজারল্যান্ডে পার্টিকেল এক্সেলারেটরের মাধ্যমে আজকে কিন্তু বিজ্ঞানীরা প্রুফ করতে পারছে। হ্যাঁ, হাইড্রোজেন কোলাইডারের মাধ্যমে কোয়ার্ক পার্টিকেলের অবস্থানটা, এই পার্টিকেল গুলো বিজ্ঞানীরা তৈরি করে এগুলো সাইন্টিফিক্যালি প্রুফ করে নোবেল প্রাইজ পেয়েছে। এবং এই যে হিগস বোসন পার্টিকেল 2022 বা 21 নোবেল প্রাইজ পেয়েছে। হিগস বোসন ফিল্ড তৈরি করে 2021 বা 22 নোবেল প্রাইজ পেয়েছে এই হিগস ফিল্ড। এই যে বোসন, যে সত্যেন্দ্রনাথ বসু সেখান থেকে বোসন পার্টিকেল, হিগস বোসন স্মলেস্ট পার্টিকেল তৈরি করে, এই যে সেগুলো কিন্তু যাত্রা শুরু হয়েছে এই জায়গা থেকে। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। এখন শোনা যায়? Am I audible? এখন শোনা যাচ্ছে আমাকে? আমাকে শোনা যায়, দেখা যায়? শোনা যাচ্ছে? স্যার একটু আগে শোনা যায়নি, অনেক কেটে কেটে আসছিল তো। রাইট, একটু ডিসকানেক্টেড ছিল। এখন শোনা যাচ্ছে তাই না? এখন শোনা যায় তাই না? স্যার এখনো শোনা যাচ্ছে না, কেটে কেটে আচ্ছা, যাক। স্যার যাচ্ছে কিন্তু মাঝে মাঝে কেটে। আচ্ছা, আমি একটু জায়গাটা পরিবর্তন করছি। হ্যাঁ, এখানে একটু সমস্যা হচ্ছে, আমি একটু জায়গা পরিবর্তন স্যার এই করছি। ক্লাসটা কি আমরা আরেকদিন একটু কন্টিনিউ করতে পারি, যেহেতু বিষয়গুলো অনেক জটিল। আসলে আমার যে অনেক কিছু বলার আছে, আমি সামনে 2টা ক্লাসই শেষ করতে চাই। এটা একটা টেকনিক্যাল প্রবলেম যে আমি স্থান চেঞ্জ করছি, আমার এখন ক্লিয়ার ইয়ে হবে। আমি একটা জায়গা থেকে চেঞ্জ করলাম, এখানে নেটওয়ার্কে ভালো পাওয়া যাবে আশা করা যাচ্ছে। এখন কি শোনা যায়? জি স্যার, যাচ্ছে।
করে দেবেন। এখন শোনা যায় আমাকে? শোনা যাচ্ছে স্যার এখন। আচ্ছা আচ্ছা, এদিকে আবার আমার মাউস কাজ করছিল না, আসলে একটু ডিস্টার্বেন্সই হচ্ছে। রাইট, আমি শর্টলি শেষ করে দিব আর 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। এইটা হচ্ছে যে ব্যারন নাম্বার, মানে ওই যে ইলেকট্রন প্রোটন আমি যেটা বললাম সেটা এখানে দেখানো হয়েছে, যে বেসিক পার্টিকেল গুলো কিভাবে তৈরি হয়। আচ্ছা, আমার মনে হয় আসলে আপনি ঠিকই বলেছেন সাদিয়া আপা, আজকে আইটেমগুলো একটু কঠিন তো। আমি মনে হয় আজকে এখানেই শেষ করি, আজকে ডিস্টার্বেন্স হচ্ছে। এই আমার এই ক্লাসের স্লাইড গুলো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কভার করে ফেলবো। জি স্যার। স্যার ঠিক আর আছে, একটু আগে থেকে কন্টিনিউ করবেন ইনশাল্লাহ, তাহলে যেটা আমরা শুনতে পাইনি ওইটা আবার কভার হয়ে যাবে। আচ্ছা ইনশাল্লাহ আমি পিছন থেকে শুরু করবো, বাট আমার তো আসলে অনেক কিছুই বলার আছে, মুশকিলটা তো এখানে টাইম থাকে কম। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে যেগুলো বললাম এর মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে একটু বলেন। সবাই কি আছেন? কারো কোনো ডাউট আছে? তার সময়ের যে ব্যাপারটা, মানে 10⁻43 সেকেন্ড, মানে এই এত অল্প সময়ের মধ্যে মানে এই জিনিসগুলো কিভাবে ঘটলো, এই জিনিসটা খুব মানে আমার কাছে সারপ্রাইজিং লাগছে। ডেফিনেটলি ইট ইজ সারপ্রাইজিং। এই জন্যই তো আল্লাহর শ্রেষ্ঠত্ব বুঝতে হলে তুই মানে 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 একই জায়গায় ছিল, কত ডিগ্রি টেম্পারেচারে ছিল, তো আল্লাহ হতে যাত্রা শুরু করালো। হ্যাঁ, দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং, কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই। তার আগে তো আসলে কিছু ছিল না মহাবিশ্ব, ইট ওয়াজ জিরো পয়েন্ট, এটা বলছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। এবং দেখেন এটা তো আমি খুব অবাক হয়ে যাই যে মহাতাল্লাহ কত সুন্দরভাবে বলেছেন, এবং আজকে বিজ্ঞানীরা এটা বের করতে পারছে। আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, মানে মহাতাল্লাহ যে জিনিসগুলো বলেছেন, এবং মানে কি বিশাল জিনিসটা উনি অল্প পরিসরে বলে দিয়েছেন। আজকে বিজ্ঞানীরা এটা বুঝতে পারছে। তাহলে ওই সময়, তাহলে যিনি এটা তৈরি করলেন, think about him, how much powerful he is, how much powerful he is। এই এটা আমাদের একটু বুঝতে হবে আসলে। এবং আজকে কিন্তু বিজ্ঞানীরা প্রুফ করছে, এই যে হ্যাড্রন কোলাইডার নিউজিল্যান্ড সুইজারল্যান্ডে করেছে, যেটার মাধ্যমে ইয়ে কোয়ার্ক পার্টিকেলের, তারপরে যে মুভমেন্ট গুলো তারা স্পেসিফিক্যালি বের করতে পেরেছে, এবং তারা ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারছে। বর্তমান সায়েন্স ক্যান ক্রিয়েট অলমোস্ট সিমিলার এনভায়রনমেন্ট। তারা যেটা সায়েন্স সম্ভবত 10⁻32 পর্যন্ত এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, বাট এর বাইরে -43-তে যেতে পারে না। বাট আপ টু -10⁻32 সেকেন্ডের যে পরিবেশটা ছিল সেটা সায়েন্স ক্যান সাইন্টিফিক্যালি প্রুফ করতে পারে, দেখতে পারে। সাদি আপা, বুঝাতে পারলো আপনাকে? জি স্যার। স্যার এই সময়টা কি মনে করেন আমাদের হিসেবে মানে আর আল্লাহর হিসেবে কি আলাদা, মনে করেন না, এইটা আল্লাহ। আমাদের সময়, এইটা আমাদের সময়, এখন যেটা বলা হচ্ছে এটা আমাদের সময়। আল্লাহর সাথে সময়ের ব্যাপারটা আমি পরে বলবো, এটা আমাদের সময় হিসাব কিতাব। আচ্ছা আচ্ছা, জি স্যার, জি। এইটা ওই যাত্রা শুরুর পর আমাদের সময় শুরু হলো। আর যাত্রা শুরু, আল্লাহ। যাত্রা শুরুর পরে এই যে নর্মাল যে যাওয়াটা, এখন যে আমি টাইমের যে কথাগুলো বলছি, এটা কিন্তু আমাদের সময়ের কথা বলছি আমি। জি, মানে এই সময়টা কি আল্লাহ তাআলা মানে বিগ ব্যাং এর আগেই সৃষ্টি করে নিয়েছিলেন? মানে সময়ও তো আল্লাহ তাআলার একটা সৃষ্টি। হ্যাঁ, এই যে বিগ ব্যাং থেকে সময়ের যাত্রা শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিগ আবার ব্যাং। হ্যাঁ আবার জি। আবার ব্ল্যাক হোলের মধ্যে কিন্তু কোনো ইয়ে নাই, সময় নাই, সেখানে সময় ক্লোজ। বিকজ উম, সার্টেন এনভায়রনমেন্ট সময় কাজ করে না। তার মানে যখন বিগ ব্যাং এর পয়েন্ট অফ সিঙ্গুলারিটিতে ছিল তখন সময় ছিল না, যখন যাত্রা শুরু করলো তখন সময় শুরু করলো। এখন আমি পরে ক্লাসগুলোতে বলবো, ব্ল্যাক হোল যখন বলবো আপনাদেরকে, তখন দেখা যাবে যে ব্ল্যাক হোলের মধ্যে এবং লক্ষ লক্ষ কোটি কোটি তারার এক্সপ্লোশন হয়ে এত ডেন্স অবস্থা,
সেখানে আলো ফিরে আসতে পারে না, সেখানে সময় সময় কাজ করে না। তাইলে চিন্তা করেন, তার মানে সময়টা আমরা যেটা দেখি সেটা হলো আমাদের আর্থ টাইম, এটাকে বলা হচ্ছে আর্থ টাইম আর আর্থ টাইম। তো আমরা বেসিক্যালি এখন যে কথা বলছি সেটা আর্থ টাইম, এবং এই আর্থ টাইমটা আবার ব্ল্যাক হোলের মধ্যে কাজ করে না, আর পয়েন্ট অফ সিঙ্গুলারিটিতে কাজ করে না। ব্ল্যাক হোলের মধ্যে আবার দুইটা পার্ট আছে, সেন্ট্রাল পার্টটাকে বলা হয় পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, একই কথাই বলা হয়, যেটা আমি পরে আপনাদের যখন ব্ল্যাক হোল পড়াবো তখন জিনিসটা ক্লিয়ার হবে। জি স্যার, তার মানে 1300 কোটি বছর আগে একই সাথে সময় এবং বিগ ব্যাং সবকিছু সেম পয়েন্টে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ক্লাসটা মঙ্গলবারের বদলে বুধবার করবো ইনশাআল্লাহ। আমি এটা মেসেজও দিব, আপনারা যারা এখন আছেন বাকিদেরকে কাইন্ডলি বলে দেবেন। ঠিক আছে, যদি কোনো ডাউট না থাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।